আচ্ছা, স্ক্রিন শেয়ার দিয়েছি। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা। সো আজকে বেসিক্যালি আমরা হচ্ছে যেটা দেখব সেটা হচ্ছে কিউআর ডিকম্পোজিশন। সো কিউআর ডিকম্পোজিশনটা ভালোই ডিফিকাল্ট। আমি ফার্স্টেই বলে নিই। কিউআর ডিকম্পোজিশন থেকে ইউজুয়ালি আপনার থিওরি তেমন আসে না, কিন্তু ম্যাথ আসে ইউজুয়ালি। সো কিউআর ডিকম্পোজিশনের ম্যাথের স্টেপ যেগুলো দেখাবো এগুলো একটু ভালো মতো ফলো করেন। আর এইটা এমন একটা টপিক যেটা একবারে আসলে গ্রাস্প করাটা একটু ডিফিকাল্ট, কারণ অনেকগুলা স্টেপ থাকে। সো বারবার আর কি মাল্টিপল টাইমস প্র্যাকটিস করা লাগে। আমি কুইজ 6 এ হচ্ছে আপনাদের যাতে প্র্যাকটিস হয়ে যায়, সো কুইজ 6 এ আমি কিওয়ার্ড ডিকম্পোজিশনটা আর চ্যাপ্টার 7 টা হচ্ছে রাখবো, প্লাস অ্যাসাইনমেন্টও রাখবো, যাতে আপনারা মানে একটু প্র্যাকটিস করলে এটা আসলে মানে আস্তে আস্তে আপনাদের স্টেপস গুলা মেমোরাইজড হয়ে যাবে। সো কিওয়ার্ড ডিকম্পোজিশন নিয়ে একটু বলি। আপনারা লিস্ট স্কোয়ারে যেমন দেখে আসছেন যে আমরা বেসিক্যালি হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করে একটা ওভার ডিটারমাইন্ড সিস্টেমকে স্কোয়ার ম্যাট্রিক্সে নেওয়ার চেষ্টা করি। সো স্কোয়ার ম্যাট্রিক্সে নিলে বেসিক্যালি এরপর আমরা হচ্ছে এটার উপর ইনভার্স বা গাউসিয়ান বা এলইউ অ্যাপ্লাই করে আমরা সিস্টেমটাকে সলভ করতে পারি। সো কিওয়ার্ড ডিকম্পোজিশনও আসলে হচ্ছে একটা সেকেন্ড মেথড, যেই সেকেন্ড মেথডটা দিয়ে হচ্ছে আমরা বেসিক্যালি ওভার ডিটারমাইন সিস্টেমটাকে সলভ করার চেষ্টা করি। সো কিওয়ার্ড ডিকম্পোজিশনের স্টেপগুলো একটু ডিফারেন্ট আমাদের লিস্ট স্কোয়ারের থেকে। সো কিওয়ার্ড ডিকম্পোজিশনে হচ্ছে আমরা শুরু করি হচ্ছে আমাদের কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স থেকে। সো কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটাকে আমরা কি করি, বেসিক্যালি কিউ আর আর ম্যাট্রিক্সে হচ্ছে ভাগ করে নিই। সো এখানে আমি যে কিউ আর আর ম্যাট্রিক্সটা লিখলাম, সো কিউ ম্যাট্রিক্সটা কি? কিউ ম্যাট্রিক্সটা হচ্ছে একটা অর্থোনর্মাল সেট অফ ভেক্টরস। সো আমরা অলরেডি দেখে আসছি যে অর্থোনর্মালিটি জিনিসটা কি। আমরা অর্থোনর্মালিটির অ্যাকচুয়ালি প্রুফ দেখে আসছি। সো আজকে আমরা বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে যে কিউ ম্যাট্রিক্স যেটা, এটা হচ্ছে অর্থোনর্মাল সেট অফ ভেক্টরস বেসিক্যালি। সো এই ভেক্টরগুলা বের করার আমরা চেষ্টা করব। আর আরেকটা পার্ট আছে সেটা হচ্ছে আর ম্যাট্রিক্স। আর ম্যাট্রিক্সটা আমরা আরেকটু পরে দেখব। সো আমরা শুরু করব আমাদের স্টেপটা হচ্ছে অর্থোনর্মাল সেট অফ ভেক্টরস দিয়ে। সো আমাদের কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স থেকে আমরা কিউ আর আর এ ডিকম্পোজ করে নিই। তারপর হচ্ছে এখান থেকে কিউটা হচ্ছে আমাদের অর্থোনর্মাল সেট অফ ভেক্টরস। সো এই অর্থোনর্মাল সেট অফ ভেক্টরস বের করার জন্য আমরা একটা প্রসেস ইউজ করি। সেই প্রসেসটার নাম হচ্ছে গ্রাম স্মিথ প্রসেস। সো অনেক সময় আপনাদের এক্সামে এরকম হয় যে আমরা কিউআর ডিকম্পোজিশন থেকে ধরেন তেমন কোনো ডিরেক্ট ম্যাথ দেই নাই, কিন্তু আমরা বলে দিছি আপনাকে যে গ্রাম স্মিথ প্রসেস আপনি অ্যাপ্লাই করে হচ্ছে আমাদের বেসিক্যালি অর্থোনর্মাল সেট অফ ভেক্টর গুলা বের করে দেখান। সো এই নামটা একটু মনে রাখবেন যে গ্রাম স্মিথ প্রসেস ইউজ করে হচ্ছে আমরা অর্থোনর্মাল সেট অফ ভেক্টরটা বের করি। অর্থোনর্মাল সেট অফ ভেক্টরটা হচ্ছে আমাদের এখানে কিউ। সো এখানে গ্রাম স্মিথ প্রসেসটা কি? গ্রাম স্মিথ প্রসেসের মধ্যে আমাদের দুইটা স্টেপ থাকে। সো দুইটা স্টেপে যাওয়ার আগে আমরা একটু একটা ধরেন যে এক্সাম্পল কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স নিয়ে আমরা কাজটা শুরু করি। যে আমাকে একটা কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স দিয়ে দিছে সাপোজ কোয়েশ্চেনে 3, 6 আর হচ্ছে 0, আর হচ্ছে ধরেন দিয়ে দিছে 1, 2, 2। সো এই পার্টটা যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, আপনাদের অ্যাসাইনমেন্ট 5 এও অনেকের কনফিউশন হচ্ছে এই যে ইউ ম্যাট্রিক্স ধরা নিয়ে, এটাও একটু ক্লিয়ার হয়ে যাবে। সো এইখানে বেসিক্যালি আমাদের এই কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা দেওয়া আছে। এই কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স থেকে আমরা হচ্ছে অর্থোনর্মাল সেট অফ ভেক্টরটা বের করার চেষ্টা করব। সেটা হচ্ছে ধরেন আমাদের কিউ। সো আমার এখানে কিউ এর সেট অফ ম্যাট্রিক্সটা বের করব। তো আমরা যেমনটা হচ্ছে অর্থ নর্মালিটি যখন পড়ে আসছি, আমরা দেখে আসছিলাম যে একটা অর্থ নর্মালিটি প্রুফ করার সময় আমরা ফার্স্টে অর্থগোনালিটি প্রুফ করতাম। এরপর হচ্ছে দেখতাম যে নর্মালিটি প্রপার্টিটা আছে নাকি, দুইটা প্রপার্টি যদি থাকে তাহলে হচ্ছে বেসিক্যালি আমাদের বলতে পারতাম সেটা অর্থ নর্মাল সেট অফ ভেক্টরস। সো অ্যাসাইনমেন্ট করতে গিয়ে অনেকে যেটা কনফিউশনে পড়ছেন যে একটা 3x3 ম্যাট্রিক্স দেওয়া ছিল, আমি এখানে তিনটা ম্যাট্রিক্স ধরবো কিভাবে, এটা অনেকে কনফিউশনে পড়ছেন, অনেকে আমাকে আস্কও করছেন যে এখানে ম্যাট্রিক্স গুলো ধরবো কিভাবে আসলে। সো একটু মাথায় রাখবেন যে আমরা ম্যাট্রিক্স গুলা কনসিডার করি হচ্ছে কলাম ওয়াইজ। সো এখানে আমার যে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেখান থেকে আমার যে দুইটা কলাম আমরা দেখতে পারতেছি। সো ফার্স্ট কলামটাকে আমরা ইউ ওয়ান ধরে নিচ্ছি, আর হচ্ছে
সেকেন্ড কলামটাকে আমরা U2 ধরে নিচ্ছি। সো আপনাদের অ্যাসাইনমেন্টে যেমন 3/3 একটা ম্যাট্রিক্স ছিল যেটাতে আপনাকে বলছিল অর্থনর্মালিটি প্রুফ করতে। সো ওইখানে আপনারা কলাম ওয়াইজ U1, U2, U3 ধরে হচ্ছে কাজটা করতে পারবেন। যাদের এটা নিয়ে কনফিউশন ছিল তাদের জন্য বললাম এটা। ম্যাম ওইটা যদি এইভাবে করি যে আপনার ওই যে এ ট্রান্সপোজ মানে ম্যাট্রিক্স এর ট্রান্সপোজ ইকুয়াল টু যদি ম্যাট্রিক্স এর ইনভার্স হয় তাহলেও তো এটা আপনার অর্থনর্মাল ভেক্টরস ইয়া করে ওইটা অর্থনর্মালিটি তো দুইটা প্রপার্টি ছিল। আপনি যদি হচ্ছে এ ট্রান্সপোজের সাথে এ মাল্টিপ্লাই করে 1 আসে সেটা হচ্ছে নর্মালিটির প্রপার্টি ফিল আপ হচ্ছিল, কিন্তু অর্থগোনালিটিও তো আমার চেক করতে হবে। অর্থগোনালিটি ছিল কি, এ ট্রান্সপোজের সাথে আমি আরেকটা ধরেন বি ম্যাট্রিক্স দেওয়া আছে, সেই ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লাই করলে যদি 0 আসে তাহলে অর্থগোনাল। সো আমার দুইটা প্রপার্টি ফিল আপ হইলে আমরা অর্থনর্মাল বলি। আপনি যেটা বলছেন সেটা খালি নর্মালিটির প্রপার্টি ফিল আপ হচ্ছে, নট অর্থনর্মালিটি। অর্থনর্মালিটিতে আমরা দুইটা প্রপার্টি চেক করি, অর্থগোনালিটি আর নর্মালিটি। আচ্ছা, এইটাই কন্টিনিউ করি। সো আমাদের কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে, কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স থেকে আমরা দেখতেছি দুইটা কলাম। সো দুইটা কলামে আমার ফার্স্ট কলামটা হচ্ছে U1 আর সেকেন্ড কলামটা হচ্ছে U2। এখন কেন এইভাবে আমরা ধরে প্রসিড করতেছি, কারণ হচ্ছে যে আমরা বেসিকলি যখন এখানে গ্রাম স্মিথ প্রসেসটা অ্যাপ্লাই করি, আমরা তো অর্থনর্মাল সেট অফ ভেক্টরটা বের করার চেষ্টা করি। সো আমাদের স্টেপটা হচ্ছে আমাদের কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স থেকে ইউ ম্যাট্রিক্স গুলা বের করি, তারপর সেখান থেকে আমরা পি ম্যাট্রিক্স বের করি, তারপর সেখান থেকে আমরা কিউ ম্যাট্রিক্স বের করি। সো আমাদের শুরুর ইউ ম্যাট্রিক্সটা আসে হচ্ছে আমাদের কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স থেকে। এই পি ম্যাট্রিক্সটা কি, এই মিডল স্টেপের, এটা হচ্ছে বেসিকলি অর্থোগোনাল ম্যাট্রিক্সটা আমি বের করলাম। এরপর এই অর্থোগোনাল ম্যাট্রিক্সের উপর আমি নর্মালিটি অ্যাপ্লাই করলে হচ্ছে আমার কিউ ম্যাট্রিক্সটা আলটিমেটলি আসতেছে। আমরা যেমনটা শিখে আসছি অলরেডি, যে অর্থনর্মালিটি ইজ আ কম্বিনেশন অফ বোথ অর্থোগোনালিটি অ্যান্ড নর্মালিটি। সো আমার কিউ ম্যাট্রিক্সটাতে যাওয়ার আগে এখানে যে আমরা ধরেন যে একটা কিউ ম্যাট্রিক্স পাবো Q1, Q2, এটাতে যাওয়ার আগে আমার কি করতে হবে, কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স থেকে আমাকে ফার্স্টে অর্থোগোনাল ম্যাট্রিক্স গুলা বের করতে হবে। অর্থোগোনাল ম্যাট্রিক্স এর উপর আমি যদি নর্মালিটি অ্যাপ্লাই করি তাহলে আমি আমার অর্থনর্মাল সেট অফ ভেক্টরটা পাচ্ছি। সো এটা হচ্ছে আমার বেসিকলি স্টেপ গুলা। সো এখন আমাদের শুরুতে আমরা ইউ ম্যাট্রিক্স গুলো আইডেন্টিফাই করলাম। সো এক্সামে কিন্তু কখনো জি, কেউ কিছু বলছেন? জি ম্যাম, আমি বললাম যে ইউপিকিউ দ্বারা কি বুঝলেন আমার একটু বলবেন, ক্লিয়ার হলো না। আচ্ছা, ইউ ম্যাট্রিক্সটা হচ্ছে আমার কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স থেকে ইউনিট ভেক্টর গুলা। আমরা এই যে যখন অর্থ আচ্ছা, নর্মালিটি চেক করে আসতাম, তখন আমরা কি ধরে নিতাম না যে আমার সেট অফ ম্যাট্রিক্সেস গুলা দেওয়া থাকতো, ইউ ভি ডাব্লিউ এরকম কিছু জি জি ম্যাট্রিক্স জি দেওয়া থাকতো, সেখান থেকে আমরা অর্থ জি ম্যাম। নর্মালিটি চেক করতাম। ওই জিনিসটাই বেসিকলি এখানে আমার আচ্ছা কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স দেওয়া আছে, সেখান থেকে আমরা ফার্স্টে ইউনিট ভেক্টর গুলা আইডেন্টিফাই করলাম যে এই ইউ ম্যাট্রিক্স গুলো আমার দেওয়া আছে, এগুলাকে আমি এখন অর্থোগোনাল সেট অফ ভেক্টরে, সরি, অর্থনর্মাল সেট অফ ভেক্টরে কনভার্ট করার চেষ্টা করতেছি। সো ইউটা আমার জি অলওয়েজ গিভেন থাকবে, কিন্তু এইখানে একটু একটা জিনিস বলি, সেটা হচ্ছে যখন গ্রাম স্মিথ প্রসেস রিলেটেড কোয়েশ্চেন আসে বা যখন কিউআর ডিকম্পোজিশন রিলেটেড কোয়েশ্চেন আসে, ইউ ম্যাট্রিক্স গুলা কিন্তু নিজেদের আইডেন্টিফাই করতে হয়, এমন কিন্তু না যে আমি এইভাবে মার্ক করে দিব। সো আপনারা যখন অর্থ জি নর্মালিটি জি প্রুফের সময় যেমন নিজেরা ম্যাট্রিক্স আইডেন্টিফাই করে ধরে নিছেন ইউভি ডাব্লিউ, সো আপনাদের এইখানেও সেম প্রসেসটাই অ্যাপ্লাই করা লাগবে, যে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স থেকে কলাম ওয়াইজ হচ্ছে আমরা বেসিকলি ইউভিডব্লিউ এইভাবে আমরা কনসিডার করে নিচ্ছি। এখানে আমি U1, U2 ধরছি, আপনি যে কোনো ভ্যারিয়েবল ধরতে পারেন, আপনি এখানে ইউভিডব্লিউ এটাও কনসিডার করতে পারেন, এটা আপ টু ইউ। সো আমরা এখন আমাদের স্টেপ গুলো একটু শুরু করি, আসলে গ্রাম স্মিথ প্রসেসের স্টেপ গুলা কি। সো স্টেপ ম্যাম, 1 এটা কি যেটা, বলেছিলেন অর্থগোনাল ম্যাট্রিক্স ম্যাম? জি, জি বলেন। এটা কি বলেছেন অর্থগোনাল ম্যাট্রিক্সটা মানে অর্থগোনাল টেস্ট পি? অর্থোগোনাল ম্যাট্রিক্স হচ্ছে পি। অর্থোগোনাল ম্যাট্রিক্সের উপর আমি নর্মালিটি অ্যাপ্লাই করলে আমরা ফাইনালি গ্রাম মানে কিউ ম্যাট্রিক্সটা পাই, যেটা হচ্ছে আমরা চাচ্ছি অর্থনর্মাল সেট অফ ভেক্টর যেটা। সো আচ্ছা, এটার তাহলে স্টেপ কিউটা গুলা, হচ্ছে আমার অর্থগোনাল। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাই দেখাচ্ছি ওকে। এখন। আচ্ছা, সো বেসিকলি আমাদের যে স্টেপ ওয়ানটা হচ্ছে কনভার্সনের প্রসেস, যে ইউ থেকে আমরা কিউতে যাব কিভাবে। সো স্টেপ ওয়ানে আমরা যেটা করি, আমাদের তো ইউ থেকে কিউতে যাওয়ার আগে আমাদের আগে অর্থোগোনাল সেট অফ ম্যাট্রিক্সটা বের করে নিয়ে আসতে হবে, উইচ ইজ পি।
সো পি এর জন্য একটা ফর্মুলা আছে, এটা একটু ভালো মতো খেয়াল করেন। এটা মনে রাখা লাগবে আপনাদের, যেহেতু জানেন যে আমরা ফর্মুলা তো প্রোভাইড করে দেই না। সো যেই ফর্মুলাগুলো লিখবো এগুলো আপনাদের মনে রাখা লাগবে। সো আমরা শুরুতে হচ্ছে ইউ থেকে পিটা বের করার চেষ্টা করতেছি। সো ফর্মুলাটা হচ্ছে পি কে ইকুয়ালস ইউ কে মাইনাস সামেশন সাইন দিয়ে আই ইকুয়ালস 1 থেকে যাবে হচ্ছে কে মাইনাস 1 পর্যন্ত। এখানে একটা ব্র্যাকেটের মধ্যে থাকবে হচ্ছে আমার ইউ কে ট্রান্সপোজ ইন্টু কিউ আই। এখানে মেজরিটি একটা ভুল করে, সেটা আমি বলতেছি। এরপর আবার হচ্ছে আপনার কিউআই দিয়ে মাল্টিপ্লাই হবে। সো আমি একটু ফর্মুলাটা যে লিখলাম এটা বলি, এটা এখন আপনারা বুঝবেন না, কিন্তু ম্যাথ করতে গেলে দেখবেন এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। সো আমরা শুরুতে ইউ থেকে পি তে নেওয়ার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে আমাদের স্টেপ 1। সো অর্থোগোনাল সেট অফ ম্যাট্রিক্সটা যখন বের করি সেটার ফর্মুলাটা বেসিক্যালি আমি হচ্ছে এখানে ডিফাইন করলাম। ফর্মুলাটা হচ্ছে ইউ কে মাইনাস সামেশন অফ আই ইকুয়ালস 1 থেকে যাবে কে মাইনাস 1 পর্যন্ত। এরপর ব্র্যাকেটের মধ্যে দেখেন লিখছি যে ইউ কে ট্রান্সপোজ ইন্টু কিউ আই, অ্যান্ড এই পুরা ব্র্যাকেটটার সাথে আমার আবার কিউ আই মাল্টিপ্লাই হচ্ছে। সো মেজরিটি যেটা এইখানে ভুল করে সেটা হচ্ছে যে এই কিউ আইটা তারা পুরা ব্র্যাকেটটার সাথে মাল্টিপ্লাই করে না। অনেকে যেটা করে সেটা হচ্ছে যে আপনার ব্র্যাকেটের সাথে মাল্টিপ্লাই না করে কিউআই এর সাথে কিউআই মাল্টিপ্লাই করে দেয়। এটা আমি প্রিভিয়াস সেমিস্টার থেকে দেখছি, দেখে বলতেছি আপনাদের যাতে এই ভুলগুলা না করেন। সো এই ইউ কে আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে মার্ক করি। এই ইউ কে ট্রান্সপোজ কিউআই হচ্ছে একটা পার্ট যেটা আমি একটা ব্র্যাকেটের মধ্যে রাখছি। এই পুরা জিনিসটার সাথে আমরা কিউআই হচ্ছে মাল্টিপ্লাই করতেছি। সো এটা একটু কেয়ারফুল থাকবেন। আমরা ম্যাথও প্র্যাকটিস করব, তখন দেখবেন যে আর একটু ক্লিয়ার হচ্ছে জিনিসটা। সো আমাদের তার মানে ফার্স্ট ম্যাম স্টেপ ডান। হ্যাঁ বলেন। সামেশন অংশে কিউআই পার্টটা থাকবে না, কিউআই পার্টটা থাকবে, কিউআই পার্টটা হচ্ছে কিউআই পুরাটার সাথে পার্টটা সামেশন। মাল্টিপ্লাই হবে। হ্যাঁ হ্যাঁ, আমি আচ্ছা ম্যাথ আচ্ছা, করলে তাহলে তখনই বুঝবেন, তখন আপনি কোয়েশ্চেন আপনি তো করেন না। দুটো পলিটিক্যাল ম্যাথ করলেন, এই দুটা পার্টের হুম, গুণফলই নিয়েই সমস্যাটা তৈরি তৈরি হয়েছে। জি জি জি। ওকে ম্যাম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমরা একটু মুভ ফরওয়ার্ড করি। সো স্টেপ 1 গেল, আমরা অর্থোগোনাল সেট অফ ম্যাট্রিক্স পাইলাম। এখন আমরা জানি যে অর্থনর্মাল সেট অফ ভেক্টর বের করার জন্য আমরা অর্থোগোনাল সেট অফ ম্যাট্রিক্স আর নর্মালিটির প্রপার্টি দুইটাই ফিল আপ করা লাগে। সো স্টেপ 2 তে আমরা কি করব, আমরা তো পিকে থেকে অর্থোগোনাল সেট অফ ম্যাট্রিক্সটা পেয়ে যাচ্ছি। সো এটার উপর আমরা হচ্ছে নর্মালিটি অ্যাপ্লাই করব। সো আমরা এখন কিউ ম্যাট্রিক্সটা যখন বের করব, এটা খুব সিম্পল একটা স্টেপ। সেটা হচ্ছে আমরা পিকে ম্যাট্রিক্সটাকে ডিভাইড করব হচ্ছে আমাদের এখানে পিকের যেই সামেশনটা আছে সেটা দিয়ে। সো এই যে আমরা যে ডিভাইড করলাম, বেসিকলি আপনাদের ধরেন এটা আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরেন আমার কাছে দেওয়া আছে যে হচ্ছে 0, 2 আর 4 একটা ম্যাট্রিক্স আমার কাছে দেওয়া আছে। সো আমি যদি এটা রেজাল্ট আপনাকে বের করতে বলতাম, আপনারা কি করতেন? √0² প্লাস 2² প্লাস 4² এই কাজটা করেই তো আপনি ইউনিট ভেক্টরের রেজাল্টটা বের করতেন। সো এইখানে জি বেসিকলি আমি যে পি কে হচ্ছে বেসিকলি এই জিনিসটাই ডিটারমাইন করতেছে যে আমার যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটার রেজাল্টটা কি বা ভেক্টরটার স্কেলার প্রোডাক্টটা কি, সেটাই আমি হচ্ছে এখানে বের করতেছি। সো আমাদের কিন্তু দুইটা স্টেপ ডান। আমাদের স্টেপ 1 ছিল ইউ ম্যাট্রিক্স থেকে অর্থোগোনাল সেট অফ ম্যাট্রিক্সে নেওয়া, নিলাম আমি। এরপর স্টেপ 2 তে হচ্ছে আমি সেই অর্থোগোনাল সেট অফ ম্যাট্রিক্সের উপর নরমালিটি অ্যাপ্লাই করে কিউ ম্যাট্রিক্সটা বের করলাম। সো আমাদের স্টেপ এই দুইটাই। এখন হচ্ছে আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে আমরা যে শুরুতে যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা ডিফাইন করে আসছিলাম, এইটার উপর এখন আমি দুইটা স্টেপ অ্যাপ্লাই করে আমার ফাইনাল অ্যান্সার হুইচ ইজ অর্থনর্মাল সেট অফ ভেক্টরস কিউ ইকুয়ালস Q1 Q2 এটা আমি বের করব। এটা হচ্ছে আমার কাজ। সো আমি ম্যাট্রিক্সটা আবার একটু লিখি। সো আমার এ ম্যাট্রিক্সটা ছিল হচ্ছে 3 6 0, আর হচ্ছে আমার 1 2 2। সো 3 6 0টা হচ্ছে আমার কি ছিল? এটা হচ্ছে আমার ছিল U1, আর আমার 1 2 2 ছিল হচ্ছে আমার U2।
সো এখন আমি U1 U2 থেকে Q1 আর Q2 বের করার চেষ্টা করব। সো আমরা স্টেপগুলো একটু শুরু করি। সো আমাদের ফর্মুলা যেটা আমরা দেখে আসলাম, ফর্মুলার মধ্যে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে P ম্যাট্রিক্সটা বের করা। সো আমরা আবার একটু ফর্মুলাটা দেখি। সো এখানে এই যে K ভ্যালু, I ভ্যালু, এই ভ্যালুগুলা কি? এই ভ্যালুগুলো হচ্ছে বেসিকলি আমরা কোনটা বের করতেছি। যেমন আমরা U1 থেকে হচ্ছে কি পাবো? P1 পাবো। আবার হচ্ছে আমরা বেসিকলি এখানে K এর ভ্যালু যদি একই ইনক্রিজ করি 2, সো আমরা ওখান থেকে কি পাবো? P2 পাবো। সো আমাদের কি P1 P2 বের করব, সেই P1 P2 থেকে আমরা Q1 আর Q2 টা হচ্ছে পাবো ফাইনালি অ্যান্সারে। সো আমরা সেই কাজটাই করার চেষ্টা করি। সো আমাদের ফার্স্টের যে স্টেপটা, সেই স্টেপটা হচ্ছে আমরা এখান থেকে U1 থেকে P1 বের করার চেষ্টা করতেছি। সো আমরা স্টেপ 1 এ যাই। সো লুপের মতো চিন্তা করেন যে আমাদের লুপটা শুরু হচ্ছে বেসিক্যালি k ইকুয়ালস 1 থেকে। সো আমরা k ইকুয়ালস 1 থেকে শুরু করলাম। আমাদের টার্গেট হচ্ছে টু টার্ন দিস U1 ইনটু P1। এটা হচ্ছে আমাদের আলটিমেট টার্গেটটা। এরপর আমরা নেক্সট স্টেপে যে ওটার উপর হচ্ছে নর্মালিটি অ্যাপ্লাই করব। সো U1 থেকে যদি আমি P1 এ অ্যাপ্লাই করতে যাই, আমরা এই ফর্মুলাটা এখানে একটু দেখি। ছিল কি? PK ইকুয়ালস UK মাইনাস সামেশন অফ I ইকুয়ালস 1 K মাইনাস 1 UK ট্রান্সপোজ QI, পুরাটা ব্র্যাকেটের সাথে আবার QI মাল্টিপ্লাই করতেছি। সো আমি এই জিনিসটাই এখানে লিখবো। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আপনারা খেয়াল করবেন, এটা একটু নোটিস করবেন। সো P1 ইকুয়ালস হচ্ছে আমি জাস্ট এখানে K এর জায়গায় 1 দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। সো আসতেছে U1 মাইনাস সামেশন অফ I ইকুয়াল 1, উপরে ছিল কি আমার K মাইনাস 1। সো আমি যদি 1 মাইনাস 1 করি তাহলে আসে কি আমার 0। তারপরে ভিতরে আমার ছিল হচ্ছে, আবার একটু ফর্মুলাটায় ফেরত যাই, UK ট্রান্সপোজ। সো আমার হচ্ছে U1 ট্রান্সপোজ। আর এখানে আমার QI ছিল। সো আমার I এর রেজাল্টটা কত থেকে শুরু হচ্ছে? 1। এই পুরা ব্র্যাকেটটার সাথে আবার আমি QI মাল্টিপ্লাই করতেছিলাম। সো QI এর রেজাল্ট ছিল 1। এইখানে আপনারা যদি একটু নোটিস করেন, লুপ কি কখনো এইভাবে ঘুরে 1 থেকে 0 তে কি যাওয়া সম্ভব সামেশনের ক্ষেত্রে? আমরা তো একটা ছোট নাম্বার থেকে শুরু করে বড় নাম্বারের দিকে যাই, তাই না? বাট এখানে কি হচ্ছে? উল্টা হয়ে যাচ্ছে না জিনিসটা? যে 1 থেকে জি ম্যাম। 0 তে তো যাওয়া পসিবল না, তাই না? এই পার্টটা কি আদৌ জি ম্যাম। পসিবল লজিক্যালি? দাঁড়ান মার্ক করি। এই পার্টটা কিন্তু লজিক্যালি পসিবল না। কারণ কি? আমরা সামেশনের ক্ষেত্রে জানি যে আমরা সামেশন কি? অনেকগুলা টার্ম আমরা যখন অ্যাড করে দিচ্ছি। সো অ্যাডিশনের ক্ষেত্রে সবসময় আমরা বড় টার্মের দিকে যাই। এরকম কিন্তু কখনো হয় না যে 1 থেকে 0 তে যাচ্ছে। এটা কখনোই পসিবল না। সো এখানে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে আমরা এই পুরা পার্টটুক বাদ দিয়ে দিতে পারি। যেহেতু এটা আমার কন্ডিশন ভায়োলেট করতেছে বা এটা জিনিসটা আসলে সেন্স মেক করতেছে না এখানে। সো আমরা এখানে বেসিকলি কি লিখতে পারি যে P1 ইকুয়ালস জাস্ট U1। হ্যাঁ, এটুক পার্ট জাস্ট লিখতে পারি। ওই পার্টটা বেসিকলি 0 হয়ে যাচ্ছে। কারণ কি? 1 থেকে 0 তে কখনোই যাওয়া পসিবল না। উল্টা যাওয়া পসিবল না। 0 থেকে 1 যাওয়া পসিবল ছিল। বাট 1 থেকে 0 কখনোই সামেশনের ক্ষেত্রে যাওয়া পসিবল না। সো আমার ফার্স্ট কন্ডিশনের জন্য এই পার্টটুক পুরাটাই আসলে 0 হয়ে যাচ্ছে। সো আমার থাকতেছে হচ্ছে P1 ইকুয়ালস U1 মাইনাস 0। সো আমরা এটাকে সিম্পলিফাই করে ডিরেক্টলি লিখতে পারি যে P1 ইকুয়াল U1। এখন একটু খেয়াল করেন তো, কোয়েশ্চেনে কি আমার U1 দেওয়া ছিল না? U1 টা কি ছিল আমার? 360। তাইলে জি ম্যাম। P1 আর U1 কি সমান? সো আমার কিন্তু বেসিক্যালি যদি ফর্মুলা কারণ নাও মনে থাকে, ধরেন আপনি এক্সামে যে ফর্মুলা ভুলে গেছেন, স্টিল আপনি ফর্মুলা ভুলে গেলে লিস্ট P1 টা লিখতে পারবেন। কারণ কি? P1 এর রেজাল্টটা হচ্ছে U1 এর সমান। সো আপনি পুরা ফর্মুলা ভুলে গেলেও লিস্ট P1 পার্টটুক সবাই লিখতে পারে। আর এটা আমি গত সেমিস্টার থেকে অবজার্ভ করছি যে ফর্মুলা ভুলে গেলেও লিস্ট P1 টা সবাই লিখতে পারতেছে, যদি এই কন্ডিশনটা মনে থাকে সবার, যে P1 হচ্ছে U1 এর সমান। আচ্ছা,
সো গেল, আমার P1 গেল, কিন্তু P1 ইজ নট মাই অ্যান্সার, কারণ আমার অর্থনর্মাল সেট অফ ভেক্টর গুলা কি ছিল? আমার অর্থনর্মাল সেট অফ ভেক্টর ছিল হচ্ছে QK ইকুয়ালস PK বাই হচ্ছে আমার রেজাল্ট অফ PK। বা এখান থেকে যদি আমরা দেখি, আমরা গ্রাম স্মিথ প্রসেস ইউজ করে আসলে এই কিউ ম্যাট্রিক্স গুলাই বের করার চেষ্টা করতেছি। সো আমরা এখন স্টেপ 1-এ যেটা বের করলাম সেটা হচ্ছে আমার অর্থোগোনাল সেট অফ ভেক্টর। এটা হচ্ছে অর্থোগোনাল সেট অফ ভেক্টর। এটা হচ্ছে অর্থোগোনাল ভেক্টর, আমি পুরাটা আর না লিখি, এটা অর্থোগোনাল ভেক্টর। সো এখন আমাদের কাজ হচ্ছে এই P1 কে Q1 এ কনভার্ট করা, যেটা হচ্ছে আমাদের বেসিকলি এইখানের স্টেপ 2। সো আমরা স্টেপ 2 তে এখন আগাই। সো স্টেপ 2 তে বেসিকলি আমি P1 এর উপর নর্মালিটি অ্যাপ্লাই করব। সো আমার যে ফর্মুলাটা ছিল সেটা যদি আমি আবার একটু রিভিজিট করি, ছিল হচ্ছে আমার QK ইকুয়ালস PK ডিভাইডেড বাই রেজাল্ট অফ PK। সো আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করব। সো আমরা জানি যে শুরুতে আমার K এর ভ্যালু থাকে 1। সো আমার QK হবে হচ্ছে Q1 ইকুয়ালস P1 ডিভাইডেড বাই রেজাল্ট অফ P1। সো এটা বের করা খুবই সিম্পল। আমি P1 ম্যাট্রিক্সটা জানি অলরেডি, সেটা হচ্ছে আমার 360। আর আমাকে যদি কেউ P1 এর বা ইউনিট ভেক্টরের রেজাল্টটা বের করতে বলে, তখন আমরা জানি সেটা কি করি। আমরা প্রত্যেকটা টার্মকে স্কোয়ার টার্মটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি অ্যাড করে তারপর এটাকে স্কোয়ার রুট বের করি। সো 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার। সো আপনারা যদি এটা সিম্পলিফাই করেন তাহলে আসবে হচ্ছে আপনাদের বেসিকলি 1/√45 ইন্টু 360। সো আমি যে নিচের যে রেজাল্টটা বের করলাম, এই রেজাল্টটা আসে হচ্ছে আপনার √45। সো আমি এটা একটু আর একটু সুন্দর ফরম্যাটে লিখলাম। সো 360 ম্যাট্রিক্সটাকে আলাদা লিখলাম, আর এই রেজাল্টটা আমার আসছিল হচ্ছে √45। যারা ক্যাচ করতে পারতেছেন না, এটা একটু লিখে দেই রেজাল্টটা, এটা হচ্ছে √45। সো আমার অ্যান্সারটা হচ্ছে বেসিকলি 360 ডিভাইডেড বাই √45। সো আমি এটাকে সিম্পলিফাই করে লিখছি 1/√45 ইন্টু 360। সো এখন আমরা বলতে পারি যে আমাদের যে গ্রাম স্মিথ প্রসেস অ্যাপ্লাই করে আমাদের যে দুইটা সেট অফ ম্যাট্রিক্স বের করার কথা ছিল, Q1 আর Q2, সেখান থেকে আমি আসলে Q1 এর রেজাল্টটা পেয়ে গেছি। সো অ্যাট দিস স্টেপ আমি আসলে Q1 এর রেজাল্টটা জানি। সো আমার Q1টা আসছে হচ্ছে বেসিকলি 1/√45 আর মাল্টিপ্লাইড ফর্মে আছে হচ্ছে 360। আর এর সাথে আমার এখন বের করতে হবে Q2। আমি Q2টা এখনো বের করি নাই। এখন আমরা কন্ডিশন অনুযায়ী জানি যে k ইকুয়ালস 1 এর পর ইনক্রিমেন্ট হয়ে ভ্যালু আসবে হচ্ছে k ইকুয়ালস 2। সো 2 এর জন্য আমরা বেসিকলি U2 ম্যাট্রিক্সটা ইউটিলাইজ করব। সো U2 ম্যাট্রিক্স থেকে আমরা পাবো হচ্ছে P2 ম্যাট্রিক্স। সো এখানে আসলে আমি একটু ইটা বলি যে কিভাবে কাজ করে। সো যখন k ভ্যালু হচ্ছে 1 থাকে তখন আমরা U1 কে P1 এ নেই, P1 থেকে Q1 নেই, তারপরে আমাদের লুপের অনুযায়ী হচ্ছে কি, ধরেন k এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে হচ্ছে 2। সো এরপর আমরা সেকেন্ড কলামের ইটা স্টার্ট করি। সো সেকেন্ড কলামটা হচ্ছে আমার U2। সো U2 কে আমরা P2 তে নিব, P2 থেকে Q2 পাবো। আমার যদি সেট অফ ম্যাট্রিক্সটা আরো বড় থাকতো, সাপোজ ধরেন U3 যদি থাকতো, তখন আমরা কি করতাম, k এর ভ্যালু 3 ধরতাম, U3 থেকে P3 আসতো, P3 থেকে Q3 আসতো। সো আমার কলাম ওয়াইজ অপারেশন গুলা হচ্ছে, k এর ভ্যালু যখন 1 ফার্স্ট কলামের অপারেশন হয়, k এর ভ্যালু যখন 2 সেকেন্ড কলামের অপারেশন হয়, k এর ভ্যালু 3 হলে থার্ড কলাম এন্ড সো অন। সো এইভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা কলাম ওয়াইজ হচ্ছে আমরা বেসিকলি এই প্রসেসটা আগাই। সো এখন আমাদের Q1 তো বের হয়ে গেল, আমরা এখন চেষ্টা করব Q2টা বের করতে। সো আমি Q2 রেজাল্টটা জানি না, কিন্তু আমি এতটুক জিনিস জানি যে আমার বেসিকলি U2 কে P2 বানাইতে হবে। এই P2 র উপর আমি যদি নর্মালিটি অ্যাপ্লাই করি তাহলে আমি Q2 পাবো, এতটুক জিনিস আমি জানি। আর আমার কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স অনুযায়ী আমার U2 রেজাল্টটা আমি একটু নিয়ে আসি, U2 ম্যাট্রিক্সটা নিয়ে আসি, আমার নিজেরই সুবিধা হবে এখান থেকে দেখতে। সো U2 ম্যাট্রিক্সটা ছিল হচ্ছে 1 2 2। এটা আমি একটু এখানে লিখে রাখি পাশে। আচ্ছা,
সো এখন আমি জানি যে আমার কে এর ভ্যালু 1 এর জন্য সব ধরনের কম্পিউটেশন ডান। সো এখন আমার কে এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে হবে 2। সো কে এর ভ্যালু 2 হইলে আমার যে ফর্মুলাটা ছিল ফর্মুলাটা সেমই থাকবে। সেটা হচ্ছে কি pk ইকুয়ালস uk মাইনাস সামেশন অফ i ইকুয়ালস 1 k মাইনাস 1 ব্র্যাকেটে uk ট্রান্সপোজ ইন্টু qi, তারপর পুরাটার সাথে qi মাল্টিপ্লাই হবে। এখানে কোনো চেঞ্জ নেই, খালি k এর জায়গায় আমি শুরুতে বসাইছিলাম 1, এখন আমি বসাবো 2। এটাই হচ্ছে অনলি ডিফারেন্স। সো আমি একটু বসাই। সো আমি বের করতেছি এখন p2। সো P2 ইকুয়াল আসতেছে হচ্ছে U2 মাইনাস সামেশন অফ I এর ভ্যালু 1 থেকে শুরু হচ্ছে, আর উপরে ছিল আমার K মাইনাস 1। সো এট দিস স্টেজ আমার K এর ভ্যালু হচ্ছে 2। সো 2 মাইনাস 1 করলে আসে কত? 1। এরপর ব্র্যাকেটের ভিতর আমার থাকবে হচ্ছে UK ট্রান্সপোজ ছিল, সো K এর জায়গায় বসবে 2। সো U2 ট্রান্সপোজ ইন্টু QI ছিল। এখানে দেখেন I এর ভ্যালু কিন্তু 1ই আছে, সো আমার এখানে কি হবে? Q1 বসবে আর পুরাটার সাথে মাল্টিপ্লাই হবে Q1। এখন আমি একটা টার্ম কেন লিখলাম সামেশনের জন্য? রিজনটা হচ্ছে আমার লুপটা একবারই ঘুরতেছে। দেখেন I এর ভ্যালু 1 থেকে 1ই যাচ্ছে, সো আমার এখানে টার্ম যেটা আসবে ভিতরে সেটা একটাই আসবে। সো আমি যদি এটা একটু সিম্পলিফাই করে লিখি তাহলে আসে হচ্ছে U2 মাইনাস U2 ট্রান্সপোজ ইন্টু Q1 পুরাটার সাথে আবার মাল্টিপ্লাই হবে হচ্ছে Q1। আমরা আরো বড় বড় ম্যাট্রিক্স দিয়ে দেখব, তখন আপনারা দেখবেন যে সামেশনের রেজাল্ট যদি I ইকুয়ালস 1 থেকে 2 পর্যন্ত যাইতো তাহলে এইখানে আরো কিছু টার্ম আমার আসতো অ্যাডিশন হয়ে হয়ে। সো যেখানে আমার বেসিকলি একবারই লুপ ঘুরতেছে, সো আমার টার্ম কি একটাই আসতেছে U2 ট্রান্সপোজ। I এর ভ্যালু স্টিল 1 থেকে শুরু হচ্ছে, সো QI এর জায়গায় Q1 বসাইছি, পুরাটার সাথে আমি আবার Q1 মাল্টিপ্লাই করে দিচ্ছি। সো আমি এখানে অলমোস্ট সবকিছুর ভ্যালুই আসলে জানি। আমি U2 ভ্যালুটা জানি, U2 ভ্যালুটা আমি নিয়ে আসছি, সেটা হচ্ছে কি ছিল 1 2 2। সো আমি বসাই। আমি U2 ট্রান্সপোজ জানি না, বাট U2 ট্রান্সপোজ কি বের করা পসিবল? আমার যদি U2 দেওয়া থাকে, ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি হবে বলেন তো? কেউ একজন অ্যান্সার দেন। এখানে U2 যদি আশেপাশে আমার, হবে। জি আর এখানে হচ্ছে 1 to 2 হবে, জাস্ট এখানে হচ্ছে উপর থেকে নিচে, এইবার বাম থেকে ডানে যাবে। রাইট, আমার কলামটা রোতে কনভার্ট হয়ে যাবে। সো আমার এখানে 1 2 2 যেটা ফার্স্ট কলামে ছিল সেটা হয়ে যাবে ফার্স্ট রোর ভ্যালু। সো 1 2 2 ইনটু দেখেন আমার Q1 ম্যাট্রিক্স ছিল। এখন Q1 ম্যাট্রিক্স কিন্তু আমরা স্টেপ 1 থেকে বের করে আসছি। সো Q1 ম্যাট্রিক্সটা আমার কি ছিল? 1/√45 ইনটু 360। সো আমি এই ভ্যালুটা একটু নিয়ে আসি এখানে। সো আমার এখানে U2 ট্রান্সপোজ হচ্ছে 1/√45 360। এখন ম্যাম এখান √5 আকারে লিখবেন, তাহলে ক্যালকুলেশন একটু ইজি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সেটাও করতে পারেন, সমস্যা নাই কোনো। আপনি চাইলে ওকে। 3/√45 6/√45 আর নিচেরটা 0 এভাবে লিখতে পারেন। হ্যাঁ, ওভাবে ক্যালকুলেশন অনেকটা ইজি হয়ে যায়। আচ্ছা, আমি আলাদা করে লিখতেছি, বেসিক্যালি Q1টা যেই ফর্মে ছিল ওই ফরম্যাটটাই রাখছি। সো এখানে আমার Q1টা কিন্তু আবার লেখা লাগবে, কারণ কি এই U2 ট্রান্সপোজ Q1 এর সাথে আমার আবার Q1টা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। সো আমার এখানে বাইরে আবার Q1টা নিয়ে আসি। সো 1/√45 360 শেষ। এখন আমরা এখান থেকে বেসিকলি ক্যালকুলেশন করব। সো ক্যালকুলেশন যখন করবেন তখন আপনারা কিছু জিনিস হচ্ছে নিজেদের মতো সিম্পলিফাই করে নিতে পারেন। যেমন আমরা ভিতরে কিছু সিম্পলিফিকেশন করতে পারতাম। 1 2 2 পার্টটা তো সেমই থাকবে, এটাতে কোনো চেঞ্জ নাই। এখানে আপনারা যেটা করতে পারতেন সেটা হচ্ছে যে আমরা বেসিকলি এখানে দুইটা ম্যাট্রিক্স চাইলে আগে মাল্টিপ্লাই করে নিতে পারি। যেমন আমরা এখানে লিখতে পারি যে 1 2 2, আর এখানে ভিতরে আমরা চাইলে এই যে 1/√45 পার্টটাকে প্রত্যেকটা ম্যাট্রিক্সের সাথে মাল্টিপ্লাই করে দিতে পারি। সো আসে হচ্ছে 3/√45 6/√45 আর হচ্ছে 0। সো আমি আপনাদের এক্সামের জন্য বারবারই বলছি যে হচ্ছে আপনারা বেসিকলি
ম্যাট্রিক্স ক্যালকুলেশনটা যখন করবেন তখন একবারে ক্যালকুলেটরে করবেন, ভেঙে ভেঙে করার কোনো দরকার নেই, কারণ অনেক টাইম ওয়েস্ট হয় এটাতে। সো আমি যে কারণে এই টার্মগুলা মাল্টিপ্লাই করে নিচ্ছি, কারণ আপনারা যখন ক্যালকুলেটরে এই ম্যাট্রিক্স গুলা মাল্টিপ্লাই করবেন, ইউনিট ভেক্টরটা দিয়ে যদি অলরেডি ভিতরের টার্মগুলা মাল্টিপ্লাই করে নেন, আপনাদের ক্যালকুলেটরে ভ্যালুগুলো বসাইতে সুবিধা। যেমন এই ভ্যালুটা আপনারা ইজিলি এখন বসাইতে পারবেন। আপনারা 1 2 2 সাথে 3/√45, 6/√45 আর 0 কিন্তু ইজিলি চাইলে মাল্টিপ্লাই করতে পারবেন। এইটার রেজাল্টের সাথে আবার আপনি 3/√45, 6/√45 আর 0 মাল্টিপ্লাই করবেন, করে তারপর হচ্ছে 1 2 2 থেকে সাবট্রাক্ট করবেন। সো এই সিম্পলিফিকেশনে এখন আসলে ক্লাসে টাইম ওয়েস্ট করার দরকার নাই, আমি ফাইনাল রেজাল্টটা বলি। এটা আসবে হচ্ছে 0 0 002 আর 2। হ্যাঁ, রাইট, একজন করছেন, সো আমার এটা একটু ক্রস চেকও হয়ে গেল যে রেজাল্টটা ঠিক আছে নাকি। সো বাকিরাও একটু করে দেখেন যে P2 আমার কম্পিউটেশনের পর আর প্লাস আপনাদের ক্লাসের একজনও বললো যে অ্যান্সারটা আসে হচ্ছে 002। সো আমরা এখন স্টেপ 2টা দেখেন একটু ট্রিকি, কারণ স্টেপ 2তে কিন্তু আগের মতো আমাদের P1 আর U1 এরকম সমান হয়ে যাচ্ছে না। এইখানে আমার ভিতরের জিনিসটা অ্যাকচুয়ালি ক্যালকুলেট করা লাগতেছে, আর এইখানে এক্সামে যথেষ্ট মার্ক আপনাদের অ্যালোকেটেড থাকে প্রত্যেকটা স্টেপের জন্য। আপনাদের P1, তারপর হচ্ছে Q1, তারপর P2, Q2, এগুলোর জন্য প্রত্যেকটা স্টেপের জন্য আলাদা আলাদা মার্কস হচ্ছে আমরা অ্যালোকেট করে দেই। সো সবগুলা স্টেপ একটু সাবধানে ক্যালকুলেশন করবেন, কারণ হচ্ছে ভিতরে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন গুলা কিন্তু অনেকগুলা ভ্যালু নিয়ে ডিল করা লাগে। সো এইখানে আপনারা চাইলে এই পার্টটা আগে ক্যালকুলেট করে তারপরে আপনারা লাস্টে এটার সাথে মাল্টিপ্লাই করবেন, দেন আপনারা এখান থেকে সাবট্রাক্ট করবেন। একটু ভেঙে ভেঙে করতে পারেন, তাহলে আসলে ভুল যাওয়ার মানে রিস্কটা একটু কমে যায়। সো আমরা P2 বের করলাম। P2 বের করার পর আমরা জানি যে আমাদের এখনো স্টেপ ডান না, আমাদের অ্যাকচুয়াল স্টেপটা হচ্ছে যে Q2 বের করতে হবে, উইচ ইজ মাই অর্থনর্মাল সেট অফ ভেক্টর। সো Q2 বের করা খুবই সিম্পল, আমরা জানি P2 ম্যাট্রিক্সকে তার রেজাল্টের সাথে ডিভাইড করে দিব। সো আমরা P2 ম্যাট্রিক্সটা তো বের করলাম, P2 ম্যাট্রিক্সটা হচ্ছে 002। আর আমরা P2 ম্যাট্রিক্সের রেজাল্ট যদি বের করি, ইউনিট ভেক্টরের রেজাল্ট যদি বের করি, তাহলে আসে হচ্ছে 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। সো এইখানে আমি যেমন ভেঙে দেখাচ্ছি, আপনারা যদি চান তাহলে এই যে 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এটাকে স্কোয়ার রুট যে করতে হবে, এটার রেজাল্টটা আপনারা চাইলে এক্সামে একবারে লিখে দিতে পারেন, আপনাদের এই স্টেপটা না দেখালেও চলে। আপনারা এই স্টেপের পরে ফাইনালি আপনারা রেজাল্টও লিখে দিতে পারেন, যদি এক্সামে টাইম কম থাকে আপনাদের হাতে। সো এখানে আপনারা যদি ফাইনাল রেজাল্টটা বের করেন, আসবে হচ্ছে 1/2 ইন্টু 002। এই জিনিসটাকে আপনি শুরুতে একটু সিম্পলিফাই করে নিতে পারেন, যদি সিম্পলিফাই করেন তাহলে আসবে 001 হচ্ছে 001G। সো আমার ডান। আমরা গ্রাম স্মিথ প্রসেস অ্যাপ্লাই করে আমার যে অর্থনর্মাল সেট অফ ভেক্টরটা বের করা লাগতো সেটা কিন্তু ডান। সো আমার U1 U2 জন্য Q1 Q2 আসছে। আমার যদি ম্যাট্রিক্সটা আরো বড় হইতো, U3 থাকতো, U4 থাকতো, তখন তার জন্য আমার Q3 Q4 এরকম আসতো। সো যেই কয়টা U ম্যাট্রিক্স সেই কয়টা অর্থনর্মাল সেট অফ ভেক্টর আমার আসবে। সো আমার ফাইনাল রেজাল্টটা বের হয়ে গেল এখান থেকে। সো আমরা রেজাল্টটা পেয়ে গেলাম অ্যাকচুয়ালি। সো আমার কিউ ম্যাট্রিক্সটা হচ্ছে আসতেছে Q1 আর Q2। সো Q1 আমরা স্টেপ 1 থেকে বের করলাম, Q2 আমরা স্টেপ 2 থেকে বের করলাম। সো Q1 ম্যাট্রিক্সটা আমি একবারে মাল্টিপ্লাইড ফর্মেই লিখি। সো 3/√45, তারপর হচ্ছে আপনার ছিল 6/√45। অনেক সময় এভাবে দেখাইতে বলে এক্সামে, আপনাকে গ্রাম স্মিথ প্রসেস দিয়ে অর্থনর্মাল সেট অফ ভেক্টর গুলা বের করে তারপর আপনাকে ফাইনালি বলে যে শো দি অর্থনর্মাল সেট অফ ভেক্টরস অর শো দি কিউ ম্যাট্রিক্স। সো আপনারা ফাইনালি যখন অ্যান্সারটা লিখবেন তখন এইভাবে জাস্ট স্টেপ গুলার পরে কিউ ম্যাট্রিক্সটা আলাদা করে এইভাবে দেখাই দেবেন, তাহলেই হবে।
সো আমরা এটা কিভাবে বের করলাম? গ্রাম স্মিথ প্রসেস দিয়ে আমরা হচ্ছে ইউ ম্যাট্রিক্সটাকে কিউ ম্যাট্রিক্সে কনভার্ট করে ফেললাম। সো আমাদের ফার্স্ট পার্টটা ডান। সো গ্রাম স্মিথ প্রসেস হচ্ছে আমরা ইউজ করি যদি থিওরিতে কোয়েশ্চেন আসে, এখনো আসে নাই, যদি আসে ইন কেস, তখন আপনারা বলবেন যে গ্রাম স্মিথ প্রসেস হচ্ছে এমন একটা প্রসেস যেটা দিয়ে আমাদের যে গিভেন ইউ ম্যাট্রিক্স গুলা থাকে সেগুলাকে আমরা তার অর্থনর্মাল সেট অফ ভেক্টরে কনভার্ট করি। দ্যাটস ইট। এর থেকে কমপ্লিকেটেড ভাবে অ্যান্সার দেওয়ার দরকার নেই। এই যে মাঝখানে যে পির কাজটা করেন, এগুলা যদি CO1 এ কোয়েশ্চেন আসে তাহলে এত কিছু লেখার দরকার নেই। জাস্ট বলবেন যে আমার গিভেন ইউ ম্যাট্রিক্স থেকে আমরা গ্রাম স্মিথ প্রসেস দিয়ে হচ্ছে অর্থনর্মাল সেট অফ ভেক্টরসে কনভার্ট করি। আপনারা যদি এটা এক্সাম্পল দিয়ে চান, এক্সাম্পল দিয়েও শো করতে পারেন। এরকম একটা ডেমো এক্সাম্পল ধরেও আপনারা শো করতে পারেন যদি থিওরিতে বুঝাইতে কষ্ট হয়। সো আমাদের কিন্তু আসলে গ্রাম স্মিথ প্রসেসটাই কাজ না। আমরা যেমন শুরুতে দেখে আসছিলাম যে আমরা কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটাকে কিউ আর আর এ ডিকম্পোজ করি। আমরা যদি চ্যাপ্টারের মেইন মোটিভটা মনে করে থাকি, আমাদের চ্যাপ্টারের মেইন মোটিভটা ছিল হচ্ছে একটা ওভার ডিটারমাইন সিস্টেমকে আমরা হচ্ছে সলভ করে একটা লিনিয়ার সিস্টেমে নিয়ে যাওয়ার চেষ্টা করি। যেমন আমরা ডিসক্রিট লিস্ট স্কোয়ারে হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করছিলাম, এখানে আমরা এই ম্যাট্রিক্সটাকে হচ্ছে কিউ আর আর এ ডিভাইড করে নিই। সো আমরা এখন এই জিনিসটাই আসলে একটু অ্যাপ্লাই করব। এই যে কিউ আর আর এ ডিকম্পোজ করে নিলাম। সো আমাদের ধরেন একটা গিভেন সিস্টেম দেওয়া আছে, এখন আমরা একটা ফুল হচ্ছে সিস্টেম সলভ করব। সো আমার ধরেন সিস্টেমটাকে আমরা লিখতে পারি ax ইকুয়াল বি ফর্মে, এটা আমরা সবাই জানি। এরপরে আমরা বেসিকলি কি করতাম, আমরা যখন ডিসক্রিট লিস্ট স্কোয়ার দিয়ে অ্যাপ্লাই করতাম তখন আমরা কি করতাম, দুই জায়গায় ট্রান্সপোজ ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করতাম। এখন এইখানে যে জিনিসটা চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে আমরা এ ম্যাট্রিক্স যেটা আছে, এই এ ম্যাট্রিক্সটাকে আমরা হচ্ছে কিউ আর আর এ ডিকম্পোজ করে নিছি। সো কিউ আর আর এ ডিকম্পোজ করে নিছি। সো আমরা কি করব, এখানে এ ম্যাট্রিক্সের জায়গায় কিউ আর দিয়ে রিপ্লেস করে দিব। সো বেসিকলি আমার নেক্সট স্টেপ যেটা আসে, আমার এ ট্রান্সপোজ হয়ে যায় হচ্ছে কিউ আর ট্রান্সপোজ। এ ম্যাট্রিক্সের জায়গায় আমরা লিখতে পারি জাস্ট কিউ আর ইন্টু এক্স ইকুয়াল কিউ আর ট্রান্সপোজ। এইখানের চ্যাপ্টারটা কিছুটা আপনাদের ওই গাউসিয়ান আর এলিউর মতো। So আমি কিউআর দিয়ে সলভ করে তারপর আমি বলতেছি যে এত কষ্ট করে কেন আমরা ডিসক্রিটলি স্কোয়ার থাকা সত্ত্বেও আমরা হচ্ছে কিউআর ডিকম্পোজিশন দেখতেছি, রিজনটা পরে বলতেছি আপনাদের। সো এখান থেকে আমরা যদি একটু আলাদা করি, সো কিউআর ট্রান্সপোজকে আমরা চাইলে একটু ভাগ করে এইভাবে লিখতে পারি। সো আমি একটু ভাগ করে লিখি। সো আমরা এখানে আসে হচ্ছে কিউ ট্রান্সপোজ আর ট্রান্সপোজ কিউ আর এক্স equals Q transpose R transpose B. সো এই স্টেপের পর আমরা একটু চেঞ্জ করতে পারি জিনিসটাকে। যেমন চেঞ্জ করলে কি আসে আমার, ধরেন যে আমি এই জিনিসটাকে এভাবেও লিখতে পারতাম যে R transpose into Q transpose into Q into R X equal Q transpose R transpose B. এখন আপনারা যদি নর্মালিটির প্রপার্টিটা মনে করতে পারেন, নর্মালিটির প্রপার্টি কি ছিল, যে ইউ ট্রান্সপোজ ইউ রেজাল্ট আসবে 1, ভি ট্রান্সপোজ ভি রেজাল্ট আসবে 1। সো আমরা এখানে বেসিকলি ওই নর্মালিটির প্রপার্টিটা একটু অ্যাপ্লাই করব। সো আমরা যদি দেখি এখানে নর্মালিটির প্রপার্টি যদি আমি অ্যাপ্লাই করি তাহলে বেসিকলি আমার কিউ ট্রান্সপোজ কিউ পার্টটাকে 1 লেখা যায় এখান থেকে। সো আমরা কিন্তু চাইলেই এটা লিখতে পারি যে কিউ ট্রান্সপোজ কিউ ইকুয়ালস 1, নর্মালিটির প্রপার্টি যদি আমি অ্যাপ্লাই করি। সো আমি নেক্সট স্টেপে যাই, তাহলে আর ট্রান্সপোজ 1 ইন্টু আর, এখান থেকে একটা কোয়েশ্চেন আসবে, সেই কোয়েশ্চেনটার আমি একটু পরে অ্যান্সার দিচ্ছি। কিউ ট্রান্সপোজ আর ট্রান্সপোজ বি। এরপর আমরা চাইলে এখানে কাটাকাটি করতে পারি। সো কাটাকাটি করলে আর ট্রান্সপোজ কাটা যায়। ফাইনালি আমার রেজাল্টটা থাকে হচ্ছে আর এক্স
ইকুয়ালস কিউ ট্রান্সপোজ পি। সো অনেকের মাথায় এখানে কোয়েশ্চেন আসতেছে যে হয়তো এই কোয়েশ্চেনটা এখানেই এই স্টেপের পরই আসছে আপনাদের, যে আমি এখানে চাইলে তো আর ট্রান্সপোজ আর কেউ তো ওয়ানই লিখতে পারতাম, আমি কেন শুধু কিউ ট্রান্সপোজ কিউ এর উপরই নর্মালিটি প্রপার্টি অ্যাপ্লাই করলাম, ওয়াই নট আর ট্রান্সপোজ আর এর উপরও কেন আমি নর্মালিটি প্রপার্টি অ্যাপ্লাই করলাম না? তাহলে তো সুন্দর আমার কাছে এখানে এক্স ইকুয়ালস হচ্ছে কিউ ট্রান্সপোজ আর ট্রান্সপোজ বি এই ম্যাট্রিক্সটা চলে আসতো। এটা অনেকের হয়তো আমি যখন স্টেপগুলো লিখছি ওই সময় হয়তো মাথায় আসছে যে কেন আমি আর ট্রান্সপোজ আর কে ওয়ান লিখি নাই। এটার রিজনটা হচ্ছে এখান থেকেই পাবেন যে আমরা এর ম্যাট্রিক্সটাকে কিউ আর আর ম্যাট্রিক্সে ডিভাইড করে নিচ্ছি। সো আমি কিউ ম্যাট্রিক্সটা তো গ্রাম স্মিথ প্রসেস দিয়ে বের করেই ফেলছি। এখন আর ম্যাট্রিক্সটা বেসিক্যালি আমার এখানে রাখার জন্য হচ্ছে আমি আর ট্রান্সপোজ আর কে ওয়ান লিখে নেই। আমি কি করলাম, জাস্ট কিউ ট্রান্সপোজ কিউ এর উপর নর্মালিটি প্রপার্টি অ্যাপ্লাই করলাম, আর ট্রান্সপোজ ম্যাট্রিক্স গুলা বাদ দিয়ে দিলাম, আর আর এক্স ইকুয়াল কিউ ট্রান্সপোজ বি রাখলাম। জাস্ট আমি আর ম্যাট্রিক্সটাকে রাখার জন্য হচ্ছে এখানে আর ট্রান্সপোজ আর কে নর্মালিটি প্রপার্টি অ্যাপ্লাই করি নাই। সো এইটাই হচ্ছে অনেকের হয়তো মিডল স্টেপে কোয়েশ্চেন আসতে পারে যে আর ট্রান্সপোজ আর কে কেন ওয়ান লিখি নাই। এটা রিজনটা হচ্ছে এই আর ম্যাট্রিক্সটাকে রাখার জন্য। এটা আমি বাদ দিতে চাচ্ছিলাম না, কারণ আমার যখন এ ম্যাট্রিক্সটাকে আমি ডিভাইড করি তখন এখানে আমার বেসিক্যালি কিউ ম্যাট্রিক্স আর আর ম্যাট্রিক্সে হচ্ছে আমরা ভাগ করে তারপর আমাদের এই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা আনি। সো এখন আমরা জাস্ট ফার্স্ট স্টেপটা দেখছি যে কিউ ম্যাট্রিক্সটা কিভাবে বের করে গ্রাম স্মিথ প্রসেস দিয়ে। সো আমরা এখন একটা ফুল এক্সাম্পল সলভ করি। আমরা যেমনটা ম্যাম হচ্ছে, একটা প্রশ্ন, হ্যাঁ আহ, বলেন। ম্যাম, এটা তো হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। এখন হুম। ম্যাট্রিক্স এর গুণনের ক্ষেত্রে তো সিরিয়ালটা মেনটেন করা লাগে। তাহলে এই ক্ষেত্রে হ্যাঁ। আমরা কিউ ট্রান্সপোজ আর ট্রান্সপোজকে এমনি শিফট করে দিতে পারলাম কেন? মানে জায়গা চেঞ্জ করে দিতে পারলাম কেন ও এই যে এখানে ম্যাট্রিক্স নর্মালিটির গুণন? প্রপার্টি অ্যাপ্লাই করার জন্য এই যে কিউ ট্রান্সপোজ কিউ কে আমি যদি এখানে শিফট করে না আনতাম তাহলে তো আমি নর্মালিটি প্রপার্টি অ্যাপ্লাই করতে পারতাম না, তাহলে তো আমার কিউ ট্রান্সপোজ কিউ আর এক্স ইকুয়াল বি এখানেই শেষ হয়ে যেত। আমি একটু সিম্পলিফাই করে একটু ম্যাট্রিক্সের ইগুলা ওয়েট গুলা কমাইতে চাচ্ছিলাম। আমি যদি এই স্টেপে থাকতাম, এই স্টেপে রাখতে পারতেন, কোনো সমস্যা ছিল না। আপনি নর্মালিটি স্টেপ যদি অ্যাপ্লাই না করতেন তাহলে বেসিকলি আপনি এই স্টেপ থেকে হচ্ছে সলভ করতেন এক্স এর ভ্যালু। কিন্তু আমি এখানে সেটা বুঝতে আসলে, পেরেছি। হ্যাঁ। আমি জানতে চাচ্ছি, এটা তো ম্যাট্রিক্স গুণন, ম্যাট্রিক্স গুণনের হুম। ক্ষেত্রে তো সিরিয়ালটা দেওয়া লাগবে। তাহলে আমরা এখানে সিরিয়ালটা আমরা ব্রেক করতে পারলাম কেন ম্যাট্রিক্স গুণনের ও পরে? এই যে প্রপার্টিটা অ্যাপ্লাই করার জন্য কিউ ট্রান্সপোজ কিউ যদি আমি একটু এখানে বেসিকলি ম্যাট্রিক্সের ইটা অর্ডারিংটা শিফট করি তাহলে হচ্ছে আমরা এখানে নর্মালিটির প্রপার্টি অ্যাপ্লাই করতে পারি, যেই কারণে আমি এখানে সিরিয়ালটা ব্রেক করছি, না হলে আমি সিরিয়ালটা ব্রেক করতাম না এখানে। জাস্ট আমি ঠিক এখানে আছে একটু সিম্পলিফাই করতে পারি দেখে আমি ম্যাট্রিক্সের ইটা ওরিয়েন্টেশনটা একটু চেঞ্জ করছি। সো কিউ ট্রান্সপোজটাকে আমি যদি আর ট্রান্সপোজের পরে নিয়ে আসি দেখি যে কিউ ট্রান্সপোজ কিউ কে ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। সো আমি এই কারণে, যদিও আমরা জানি ম্যাট্রিক্সে হচ্ছে অর্ডারটা খুব এসেনশিয়াল, বাট আমরা এখানে বেসিকলি নর্মালিটি প্রপার্টি অ্যাপ্লাই করার জন্য এখানে জাস্ট সিরিয়ালটা ব্রেক করে আর ট্রান্সপোজের পরে নিয়ে আসছি। এটাই হচ্ছে রিজন। যেখানে সিম্পলিফাই করতে পারবো ওখানে আমি সিম্পলিফাই করে নিব, এটা হচ্ছে আমার বেসিকলি টার্গেট থাকবে। বাট আপনি এখানেও চাইলে সলভ করতে পারতেন, এই স্টেপেও আপনি চাইলে সলভ করতে পারতেন, কিন্তু এখানে কম্পিউটেশনটা তো দেখতেছেন যে অনেক বেশি আমার হচ্ছে ম্যাট্রিক্স ম্যাম। মাল্টিপ্লিকেশন করা লাগে। সো একটু কষ্ট কমানোর জন্য আমি বেসিকলি কাজটা করছি। সো আমরা একটা ফুল এক্সাম্পল একটু সলভ করি। সো আপনারা ডিসক্রিটলি স্কোয়ারে যেমন কোয়েশ্চেন দেখছেন, সো কিওয়ার্ড আর ডিসক্রিটলি স্কোয়ারের কোয়েশ্চেনের কোনো ভ্যারিয়েশন থাকে না, মাঝখানে স্টেপগুলোর ভ্যারিয়েশন থাকে। আর আপনাকে স্পেসিফিক্যালি বলে দিবে কোয়েশ্চেনে অলওয়েজ যে আপনাকে কি এটা ডিসক্রিটলি স্কোয়ার দিয়ে সলভ করতে হবে নাকি হচ্ছে কিওয়ার্ড ডিকম্পোজিশন দিয়ে সলভ করতে হবে, এইটা অলওয়েজ আপনাদের কোয়েশ্চেনে এক্সপ্লিসিটলি মেনশন থাকবে। সো আমরা যেমনটা ডিসক্রিটলি স্কোয়ারে একটা এক্সাম্পল দেখে আসছিলাম, আমরা আজকে কিওয়ার্ডেও একটা সিমিলার এক্সাম্পল দেখব। সো কিওয়ার্ডের এই সিমিলার এক্সাম্পল দিয়ে আমরা যেটা ডিসক্রিটে সলভ করছি আজকে আমরা সেটা কিওয়ার্ড ডিকম্পোজিশন দিয়ে সলভ করব। সো ধরেন আপনাকে আমি 3টা নোট দিয়ে দিচ্ছি, f -3 ইকুয়ালস হচ্ছে আমার 0, তারপরে হচ্ছে f00। আমি বেসিক্যালি ডিসক্রিটের এক্সাম্পলটাই ইউজ করতেছি। আমি আপনাদের ক্লাসে ডিসক্রিটলি স্কোয়ার যে এক্সাম্পল দিয়ে সলভ করে দেখাইছিলাম ওই সেম এক্সাম্পলটাই আমি কিওয়ার্ড দিয়ে সলভ করে দেখাচ্ছি। এটার একটা স্পেসিফিক রিজন আছে। রিজনটা হচ্ছে আপনি যেই মেথড দিয়ে সলভ করেন না কেন আপনার ফাইনাল অ্যান্সার শুডেন্ট চেঞ্জ। ফাইনাল অ্যান্সারটা ডেসিমাল প্লেস বা ফ্র্যাকশনাল
প্লেস একটু চেঞ্জ হতে পারে, বাট ফাইনাল অ্যান্সারটা কম বেশি সেমই থাকবে। সো আমরা এই ধরেন 3টা নোড আমাদের কাছে দেওয়া আছে। এই 3টা নোড দিয়ে এখন আমি আপনাকে বলছি যে এখান থেকে আমাকে P1 অফ x এটা বের করবেন ইউজিং QR ডিকম্পোজিশন। সো এইখানে একটা থিওরিটিক্যাল জিনিস একটু বলি, অনেক সময় এই থিওরিটা আপনাদের ম্যাথেও টেস্ট করা হয়। সো এখন একটু করে রাখেন, নোট করে রাখেন। সেটা হচ্ছে আমরা নর্মালি চ্যাপ্টার 2 তে যেমন পড়ে আসছিলাম যে 3টা নোট থাকলে ডিগ্রি হয় হচ্ছে আমার 2। সো এখানে আমার ছিল 3 নোটস, দেখে আসছেন যে ডিগ্রি হচ্ছে 2। যে কয়টা নোট থাকবে আমরা জানি ডিগ্রি হচ্ছে লেন্থ অফ নোটস -1। এটা হচ্ছে আমাদের ডিগ্রি বের করার হিসাব। কিন্তু আমি আপনাকে যখন দেখবেন যে আমি যখন লিস্ট স্কোয়ারটাও সলভ করে দেখাইছিলাম এই সেম এক্সাম্পলটা, সেখানেও আমি আপনাদেরকে একটা ডিগ্রি 1 পলিনোমিয়াল বের করতে বলছিলাম। কেন? রিজনটা হচ্ছে যে আমি যদি ডিগ্রি 1 না ধরি, এখানে ডিগ্রি 2 ধরতাম, এটা ওভার ডিটারমাইন্ড সিস্টেম হইতো না। ওভার ডিটারমাইন্ড সিস্টেমে আমরা জানি যে নাম্বার অফ ইকুয়েশনস আর নাম্বার অফ ভ্যারিয়েবলস কখনো সমান হয় না। আমার নাম্বার অফ ইকুয়েশন অলওয়েজ নাম্বার অফ ভ্যারিয়েবল থেকে বেশি থাকে। সো এই কারণে আমরা কি করি, সবসময় আমার যে অরিজিনাল ডিগ্রিটা থাকে তার থেকে 1 বা 2 কম ধরে নেই। যেমন আমি যদি এখানে আপনাকে 0 ডিগ্রির একটা পলিনোমিয়ালও বানাইতে বলতাম, সেটাও একটা ওভার ডিটারমাইন্ড সিস্টেম হইতো। সো অনেক সময় কোয়েশ্চেনে এই জিনিসটা মেনশন করে দেয় যে আপনাকে কত ডিগ্রির পলিনোমিয়াল বানাইতে হবে। অনেক সময় কোয়েশ্চেনে এটা মেনশন থাকে না যে কত ডিগ্রির পলিনোমিয়াল আপনাকে বানাইতে হবে। আপনাকে 3-4টা নোট দিয়ে বলে যে you are asked to find the best fit polynomial using QR decomposition or discrete least square. সো তখন আপনাকে গিভেন নোটস থেকে আসলে বুঝে নিতে হবে যে ওভার ডিটারমাইন সিস্টেমটা কিভাবে বানানো যায়। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। সো এটা আমি ডিসক্রিট লিস্ট স্কোয়ারের দিন বলি নাই, কিন্তু এখন এটা একটু মাথায় রাখেন আপনারা। সো ওই দিন আসলে স্কিপ হয়ে গেছিল যে ডিগ্রি যখন আমরা জানি 3টা নোডের জন্য ডিগ্রি হচ্ছে 2, 4টা নোডের জন্য ডিগ্রি হচ্ছে 3। কিন্তু আমি আপনাকে কোয়েশ্চেনে বলতেছি একটা ডিগ্রি 1 পলিনোমিয়াল বের করতে, অথবা একটা বলতেছি যে বেস্ট ফিট পলিনোমিয়াল আমাকে বের করতে। এই কেসে বেস্ট ফিট পলিনোমিয়ালটা তখনই হবে যখন আমার এটা ওভার ডিটারমাইন্ড সিস্টেম আমরা এখান থেকে বানাইতে পারবো। সো শুধু যদি বেস্ট ফিট পলিনোমিয়াল বলতো, কোয়েশ্চেনটা আরেকবার একটু ক্লিয়ারলি বলবেন? হ্যাঁ মানে আমি লিখে কোয়েশ্চেনটা দিচ্ছি। হ্যাঁ লিখে দিচ্ছি, আমি ওখান থেকে নোট করে নেন। সো ধরেন আমি কোয়েশ্চেনটা আমি এটাই এখানে দেই, এই কোয়েশ্চেনটা ধরেন আমি এইভাবে আপনাদের প্যাটার্ন যেটা থাকে, মানে এটা একটু ইউজুয়ালি কিউআর আর হচ্ছে আপনাদের ডিসক্রিটলি স্কোয়ারটাকে একটু ট্রিকি বানানোর জন্য অনেক সময় এই কোয়েশ্চেন প্যাটার্নটা দেয়, যেমনটা আমি আসলে আপনাদের অ্যাসাইনমেন্টেও দিছি। সো ধরেন যে আপনাকে বলছে যে ইউ আর আস্কড to find the best fit polynomial using QR decomposition. আমি আপনাকে কোনো ডিগ্রি বা কিছু মেনশন করে দেই নাই। আমি জাস্ট আপনাকে বলছি এটাই ধরেন 3টা নোট দিয়ে এটাই হচ্ছে আপনার কোয়েশ্চেন স্টেটমেন্ট যে ইউ আর আস্কড টু ফাইন্ড দি বেস্ট ফিট পলিনোমিয়াল ইউজিং কিউআর ডিকম্পোজিশন। কোয়েশ্চেন প্যাটার্নটা যখন এরকম থাকবে যে আমি আপনাকে আসলে কোনো পলিনোমিয়ালের ডিগ্রিটা স্পেসিফাই করে দিচ্ছি না, সো তখন আপনাকে বেসিকলি পলিনোমিয়ালটা এমন ভাবে নিতে হবে যাতে এটা একটা ওভার ডিটারমাইন্ড সিস্টেম হয়। সো ওভার ডিটারমাইন্ড সিস্টেম হওয়ার জন্য আমরা জানি যে আমাদের নাম্বার অফ ইকুয়েশন সবসময় নাম্বার অফ ভ্যারিয়েবল থেকে বড় হইতে হবে। সো সেটার একটাই উপায় আছে, সেটা হচ্ছে আমরা যদি ডিগ্রিটা অরিজিনাল যে ডিগ্রিটা থাকে সেটা থেকে আরেকটু কমায় নিই। যেমন আমার এখানে অরিজিনাল ডিগ্রিটা ছিল 2, আর আমি যদি এখানে আমার ডিগ্রিটা ধরে নেই 1, তাহলে দেখবেন এটা একটা ওভার ডিটারমাইন্ড সিস্টেম আসতেছে। সো আমরা কিভাবে আসে সেই জিনিসটা দেখি যে এই ওভার ডিটারমাইন্ড সিস্টেমটা আসলে কিভাবে আসে যদি আমি ডিগ্রি 1 পলিনোমিয়াল নেই। সো তার মানে আমাকে বেস্ট এটা ফিট ডিস পলিনোমিয়াল জি 2জন কোয়েশ্চেন করছেন, একজন একজন করে করেন।
মিস এটা কি লিস্ট স্কোয়ারের জন্য কি এরকম টাইপের ইকুয়েশন হ্যাঁ, হতে হ্যাঁ, পারে? হ্যাঁ, হ্যাঁ, আসতে পারে। যদি কোয়েশ্চেনটা আমি একটু কমপ্লিকেট করতে চাই বা ট্রিকি করতে চাই, তখন আমরা এইভাবে আসলে কোনো ডিগ্রি মেনশন করে দেই না। খালি আপনাকে বলি যে বেস্ট ফিট পলিনোমিয়ালটা আপনি বের করবেন কিউআর ডিকম্পোজিশন বা ডিসক্রিটলি স্কোয়ার দিয়ে। সো আমি আপনাকে হিন্ট বলেই দিলাম ক্লাসে যে যখন আপনাকে এরকম ডিগ্রি বলে দিবে না, কিন্তু আমরা জানি যে কিউআর ডিকম্পোজিশন আর ডিসক্রিটলি স্কোয়ার আমরা অ্যাপ্লাই করি কিসে, ওভার ডিটারমাইন্ড সিস্টেমের জন্য। সো তখন আপনি কি করবেন, ডিগ্রিটা যা অরিজিনাল ডিগ্রি আসে সেটা থেকে 1 কমায় ধরবেন বা 2 কমায় ধরবেন। যেমন আপনি যদি এখানে 4টা নোট থাকতো, তখন আপনি যদি ডিগ্রি 1 বা ডিগ্রি 2 ধরতেন, তখনও দেখতেন এটা কি ওভার ডিটারমাইন্ড সিস্টেম আসতেছে। সো এই ধরনের কোয়েশ্চেন অনেক সময় করে, মানে ট্রিক কোয়েশ্চেন আর কি। আচ্ছা, আরেকজন কোয়েশ্চেন করছিলেন একটু। ম্যাম আরেক আপনি বললেন হ্যাঁ, ওভার ডিটারমাইন্ড সিস্টেম আমাদের ধরতে হবে, এটা কি হুম, মানে যদি ওই যে বেস ফিট পলিনোমিয়াল মেনশন করা থাকে তখন? না, ওভার ডিটারমাইন্ড সিস্টেম আপনাকে বানাইতে হবে সেটার বেসিক্যালি কিউআর ডিকম্পোজিশন আর ডিসক্রিটলি স্কোয়ার যদি বলে দেয় তাহলে, কারণ আমরা ও জানি আচ্ছা যে আচ্ছা। ওভার ডিটারমাইন্ড সিস্টেম আমাদের সলভ করতে মেথডই আছে দুইটা, ডিসক্রিটলি স্কোয়ার না হলে হচ্ছে ওভার কিউআর ডিকম্পোজিশন। সো এই দুইটা মেথড যখন বলে দেয়, সো এখানে আমার বেসিকলি বুঝে নিতে হবে যে আমাকে ওভার ডিটারমাইন সিস্টেমটা বের করতে হবে। আর যদি কপাল ভালো থাকে তাহলে কোয়েশ্চেন হচ্ছে আপনাদেরকে লাস্ট ক্লাসে আমি যে ডিসক্রিটলি স্কোয়ারের যে কোয়েশ্চেনটা সলভ করায় দেখাইছি, প্লাস আপনারা অ্যাসাইনমেন্টে যে কোয়েশ্চেনটা সলভ করছেন, যে ডিগ্রিটা আমি মেনশন করে দিছি, তখন আপনাদের এই ধরনের অ্যাজাম্পশন করা লাগে না। তখন আপনাদের যেই ডিগ্রিটা আমি বলে দিছি সেই ডিগ্রির পলিনোমিয়াল আপনারা বানাবেন। তার মানে ম্যাম এক্ষেত্রে আমরা এটাকে ওভার ডিটারমিনেন্ট সিস্টেম ধরছি কিওয়ার্ড ডিকম্পোজিশন মেনশন করার কারণে। রাইট, রাইট, রাইট। তার মানে যদি ম্যাম এই প্রশ্নটাই কিওয়ার্ড ডিকম্পোজিশন মেনশন না করা থাকতো, খালি বেস হুম, ফিট বের করতে বলতো, তখন কি হুম। ওভার ডিটারমিনেন্ট ধরতাম না? উম, তখন এখানে একটা ক্যাচ আছে, আপনি একটা টার্ম বাদ দিয়ে বলছেন যে বেস্ট ফিট পলিনোমিয়াল বের করতে বলছে, বাট ইউজিং হোয়াট মেথড, মেথডটা তো সবসময় মেনশন করা থাকবে। যেমন আপনাকে যদি জি আমি জি এটা গাউসিয়ান বা এলিও বা ইনভার্স ম্যাট্রিক্স এর জন্য বের করতে বলতাম, তখন তো ওভার ডিটারমাইন সিস্টেমের কনসেপ্টই আসতো না, তখন আপনি জানতেন কি যে জি ম্যাম স্কোয়ার ম্যাট্রিক্স আছে। জি। কিন্তু আমার ওভার ডিটারমাইন সিস্টেম বানাইতে হবে যখন আমার কিউআর ডিকম্পোজিশন বলে দিবে অথবা ডিসক্রিটলি স্কোয়ার বলে দিবে। কোয়েশ্চেন দেখে অ্যাজাম্পশন গুলা করতে হয় আমাদের আর কি বেসিকলি। আচ্ছা আচ্ছা, সো আমরা এটা একটু করি। সো ওভার ডিটারমাইন সিস্টেম বানানোর জন্য আমি কোয়েশ্চেনে ধরে নিচ্ছি ডিগ্রি 1। এটা কিন্তু আমি অ্যাজিউম করে নিচ্ছি যে আমার যখন আমি বেসিক্যালি ডিগ্রি 1 ধরবো 3টা নোডের জন্য, তখন আমি জানি যে ওভার ডিটারমাইন সিস্টেম আসতেছে। কিভাবে আসতেছে সেই জিনিসটা আমরা দেখি। সো আমরা জানি যে আমাদের ডিগ্রি 1 এর ইকুয়েশনটা হচ্ছে এ নট প্লাস এ ওয়ান অফ এক্স। এইটা আমরা লাস্ট ক্লাসেও দেখে আসছি। সো আমরা এখন জাস্ট নোট গুলা বসায় দিব। সো আমার ফার্স্ট নোটটা হচ্ছে -3। সো -3 যদি আমি বসাই, আসে হচ্ছে এ নট -3a1 ইকুয়াল y এর ভ্যালুটা আমার দেওয়া আছে হচ্ছে 0। সো ইকুয়াল লিখবো আমরা 0। তারপরে আমার আবার হচ্ছে সেকেন্ড নোটটা বসাবো। সেকেন্ড নোটটা ছিল 0। সো এখানে আমার বেসিকলি খালি এ নট ইকুয়ালস আসে 0। এটা আমি আজকে আর ব্রেকডাউন করে দেখাইলাম না, কারণ আমি ডিসক্রিটলি স্কোয়ারে ক্লাসে আমি এটা ব্রেকডাউন করে দেখাইছি। এখন জাস্ট নোটের ভ্যালুগুলো ডিরেক্ট বসাই দিচ্ছি। এরপর হচ্ছে আমি এক্স এর ভ্যালু বসাবো হচ্ছে 6। তো 6 যদি বসাই, আমার আসবে হচ্ছে এ নট প্লাস 6a1, আর ওয়াই এর রেজাল্টটা ছিল হচ্ছে আমার 2। সো আমি 3টা ইকুয়েশন পেয়ে গেছি। এখন যদি আমি আপনাকে এটা ax ইকুয়াল b ফর্মে নিতে বলি, আপনারা সবাই মোটামুটি ক্লাসে পারবেন এটা নিতে। সো আমরা সেটাই করি, আমরা কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা নিই। আর কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স নিয়ে আমরা আসলে চেক করি যে আমি যে ডিগ্রির অ্যাজাম্পশনটা করলাম এটা কি অ্যাকচুয়ালি ওভার ডিটারমাইন সিস্টেম হচ্ছে নাকি। সো আমার এখানে এ নট এর কোফিশিয়েন্ট হচ্ছে 1, এ ওয়ান এর কোফিশিয়েন্ট হচ্ছে -3। তারপর সেকেন্ড ইকুয়েশন থেকে এ নট এর কোফিশিয়েন্ট হচ্ছে 1, আর এ ওয়ান তো নাই, সো এ ওয়ান এর কোনো কোফিশিয়েন্টও নাই, সো উইচ ইজ 0। থার্ড ইকুয়েশন থেকে এ নট এর কোফিশিয়েন্ট হচ্ছে 1, আর এ ওয়ান এর কোফিশিয়েন্ট হচ্ছে 6। সো আমার এই ম্যাট্রিক্সটা ডান। তো আমি এটা একটু ডাইমেনশনালিটি চেক করি যে এখানে কি আমার স্কোয়ার ম্যাট্রিক্স আসতেছে নাকি ওভার ডিটারমাইন সিস্টেম হবে। সো আমার আছে 3টা রো আর কলাম আছে 2টা।
সো আমি দেখলাম যে আমি যে ডিগ্রির অ্যাজাম্পশনটা করছি ওখান থেকে ওভার ডিটারমাইন সিস্টেম আসে। সো এখান থেকে আপনাদের ছোট একটা হিন্ট দেই, যদি আপনারা না বুঝেন যে কত ডিগ্রি ধরলে আসলে ওভার ডিটারমাইন সিস্টেম হবে, যেই কয়টা নোটই দেওয়া থাকুক না কেন এটা এখনই নোট করে ফেলেন, কারণ এটা আমার আসলে ক্লাস লেকচার নোটে লেখা নাই। যেই কয়টা নোটই দেওয়া থাকুক না কেন, 4টা নোট হোক, 5টা নোট হোক, 6টা নোট হোক, যেই কয়টা নোটই দেওয়া থাকুক না কেন, আপনি যদি না বুঝেন কিভাবে ওভার ডিটারমাইন সিস্টেম করতে হবে, অলওয়েজ কনসিডার ডিগ্রি 1, তাহলেই হবে। ডিগ্রি 1 ধরলে সবসময় দেখবেন ওভার ডিটারমাইন সিস্টেম আসতেছে। সো এটা একটা ছোট ট্রিক যেটা আপনারা ইউজ করতে পারেন। ডিগ্রি 1 ধরলে আরেকটা সুবিধা হয়, সেটা হচ্ছে পলিনোমিয়ালের ইকুয়েশনটাও দেখেন খুব ছোট থাকে। আমি যদি এখানে ডিগ্রিটা আরো বাড়াইতাম, আরো এক্স টার্ম বাড়তো, তখন আমার এ ম্যাট্রিক্সটাও বড় হইতো। সো যেই কয়টা নোডই দেওয়া থাকুক না কেন, 4টা, 5টা, 6টা, 10টা, যেই কয়টা নোডই দেওয়া থাকুক, আপনারা সবসময় ডিগ্রি 1 ধরে নেন। ডিগ্রি 1 ধরে নিলে যেটা হবে যে আমার ক্যালকুলেশনটা সুবিধা, এটা আপনাদের জন্য ইজিয়ার হবে, ওভার ডিটারমাইন সিস্টেমও হবে, প্লাস আপনারা যে ক্যালকুলেশনটা করবেন এটাও দেখবেন রিলেটিভলি অনেক ইজি হয়ে যাচ্ছে। সো এরপর আমার এ ম্যাট্রিক্স হয়ে গেল। এরপর আমি এক্স ম্যাট্রিক্সটা বের করি। এক্স ম্যাট্রিক্সটা হচ্ছে আমার দুইটাই ভ্যারিয়েবল ছিল, এ নট আর এ ওয়ান। সো এই দুইটা ভ্যারিয়েবল আমি নিয়ে নিই। আর বি ম্যাট্রিক্সটা হচ্ছে আমার বেসিকলি ওয়াই এর ভ্যালুগুলো। সো ওয়াই এর ভ্যালুগুলো আমি জানি অলরেডি ইকুয়েশন থেকে 0, 0, 2। সো আমি ওয়াই এর ভ্যালুগুলো লিখে ফেলি 0, 0, 2। সো এই কোয়েশ্চেনটা খুবই কমন, এটা আপনারা চ্যাপ্টার 5-এও দেখছেন, চ্যাপ্টার 6-এও এই কোয়েশ্চেনটা খুব কমন, যে ফাইন্ড দি এ এক্স অ্যান্ড বি ম্যাট্রিক্স। এই কোয়েশ্চেনটা যেই মেথডই থাকুক না কেন, শুরুতে এই কোয়েশ্চেনটা মেজরিটি অফ দি টাইমস থাকে বিফোর সলভিং এনি ম্যাথ। সো আমার এখন আমি এ এক্স বি ম্যাট্রিক্স আমি বের করে ফেললাম। এখন আমার কোয়েশ্চেনটাতে ফেরত যাই, আমাকে বলছে ইউ আর আস্কড টু ফাইন্ড দি বেস্ট ফিট পলিনোমিয়াল ইউজিং কিউআর ডিকম্পোজিশন। তার মানে আমাকে এখানে কিউআর ডিকম্পোজিশন অ্যাপ্লাই করে আমার ফাইনালি এই সিস্টেমটা সলভ করা লাগবে। সো আমরা কিউআর ডিকম্পোজিশনের জন্য আমরা জানি যে আমরা কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটাকে কিউ আর আর ম্যাট্রিক্সে ডিকম্পোজ করে নিই। সো কিউ আর আর ম্যাট্রিক্সে ডিকম্পোজ করার পরে আমরা দেখলাম যে কিউ হচ্ছে একটা অর্থনর্মাল সেট অফ ভেক্টরস, যেটা আমরা গ্রাম স্মিথ প্রসেস দিয়ে বের করতে পারি। সো এখানে আমরা গ্রাম স্মিথ প্রসেস অ্যাপ্লাই করে হচ্ছে বেসিকলি অর্থনর্মাল সেট অফ ভেক্টর গুলা বের করি। সো এটা আমরা অলরেডি একটা এক্সাম্পল সলভ করে আসছি, আপনাদের শুরুতে দেখানোর রিজনটাই ছিল যাতে আপনারা এই সিস্টেমটা সলভ করলে রিলেট করতে পারেন। সো আমরা কিউ ম্যাট্রিক্সটা হচ্ছে গ্রাম স্মিথ প্রসেস দিয়ে অ্যাপ্লাই করব। আমি এখনো আর ম্যাট্রিক্সটা নিয়ে কিছু বলিনি, আর ম্যাট্রিক্সটা এখন দেখাবো আর কি বেসিকলি পরের স্টেপগুলোতে। সো গ্রাম স্মিথ প্রসেস দিয়ে আমরা কিউ ম্যাট্রিক্সটা বের করি। সো আমরা জানি যে আমরা এই গ্রাম স্মিথ প্রসেসটা অ্যাপ্লাই করি আমাদের কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সে। সো আমাদের কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা আমরা কিন্তু ইকুয়েশন থেকে আইডেন্টিফাই করে ফেলছি, which is 1, 1, 1 - 3, 0, 6। ডিগ্রি 1 পলিনোমিয়াল ধরলে আরো কিছু সুবিধা আছে, সেটা এখনই বলি। গ্রাম স্মিথ প্রসেস দিয়ে আপনি যখন কিউ ম্যাট্রিক্সটা বের করবেন, আপনি জানেন U1 এর জন্য Q1 আসে, U2 এর জন্য Q2 আসে। সো ডিগ্রি 1 ধরলে কিন্তু আপনার দেখবেন গ্রাম স্মিথ প্রসেসের ম্যাট্রিক্স গুলাও ছোট আসতেছে। এখানে আপনার যদি ম্যাট্রিক্সের সাইজটা আরো বড় থাকতো, U1, U2, U3 থাকতো, তাহলে Q1, Q2, Q3 বের করা লাগতো। তার মানে ক্যালকুলেশনটা আপনাদের জন্য ডিফিকাল্ট। সেই কারণেই সবসময় বলি যে যাই থাকুক না কেন, গিভেন নোডের নাম্বার সবসময় ডিগ্রি 1 দিয়ে আপনারা কিউআর ডিকম্পোজিশন অ্যাপ্লাই করবেন, কারণ এটা এমনি অনেক লেন্দি একটা ম্যাথ। সো এই লেন্দি ম্যাথে আপনি যদি আবার পলিনোমিয়ালও খুব বিশাল বড় ধরেন, তাহলে আপনাদের পার্টি অসুবিধা আসলে সলভ করা। সো আমরা এখন শুরু করি আমাদের তাহলে স্টেপটা। তাহলে আমরা ফার্স্টের জিনিসটা আমরা অলরেডি জানি যে কিভাবে গ্রাম স্মিথ প্রসেস অ্যাপ্লাই করতে হয়, তারপরও আমরা আরেকবার প্র্যাকটিস করি জিনিসটা। সো আমার ম্যাট্রিক্সটা ছিল হচ্ছে 1, 1, 1 আর হচ্ছে -3, 0, 6। সো এটাই যদি আপনাকে কেউ গ্রাম স্মিথ প্রসেস দিয়ে কিউ ম্যাট্রিক্সটা বের করতে বলে, সেটা আপনি ইজিলি বের করতে পারবেন। সো এখানে আমার দুইটা যেহেতু কলাম, সো দুইটা অর্থনর্মাল সেট অফ ভেক্টর আসবে। কিভাবে আসতেছে? এই 1, 1, 1টাকে আমরা যদি U1 ধরে নেই, আর -3, 0, 6টাকে যদি আমি U2 ধরে নেই, তাহলে আমরা এখান থেকে U1 থেকে P1 পাবো, আর হচ্ছে P1 থেকে Q1 পাবো, U2 থেকে P2 পাবো, P2 থেকে Q2 পাবো। প্রিটি সিম্পল এই জিনিসটা। সো
এখানে আমরা গ্রাম স্মিথ প্রসেস অ্যাপ্লাই করার সময় ফার্স্টে যেটা দেখলাম যে আমাদের যখন কে এর ভ্যালু 1, আমি ইকুয়েশন গুলো আবার এখানে একটু লিখে ফেলি, তাহলে আমার নিজের জন্য আসলে সুবিধা বের করা। সো আমার স্টেপ 1 যেটা ছিল আমি এখানে পাশে লিখে রাখি। সো স্টেপ 1টা ছিল হচ্ছে পি ম্যাট্রিক্সটা বের করা। সো পি ম্যাট্রিক্স এর ফর্মুলাটা ছিল হচ্ছে পি কে ইকুয়ালস ইউ কে মাইনাস সামেশন অফ আই ইকুয়াল 1 যাবে হচ্ছে কে মাইনাস 1 পর্যন্ত। এরপরে আমার ব্র্যাকেটে টার্ম ছিল হচ্ছে ইউকে ট্রান্সপোজ ইন্টু কিউ আই, এই পুরা ব্র্যাকেটটার সাথে মাল্টিপ্লাই হবে হচ্ছে কিউ আই। সো এটা ছিল আমার স্টেপ 1, যেখান থেকে আমি অর্থোগোনাল সেট অফ ভেক্টরটা পাই। এরপর এটার উপর আমি নর্মালিটি অ্যাপ্লাই করি স্টেপ 2। সো স্টেপ 2টা প্রিটি সিম্পল ছিল। আমাকে যদি কেউ কিউ কে বের করতে বলে তাহলে বেসিকলি আমরা কি করতাম, এই পি কে ম্যাট্রিক্সটাকে তার রেজাল্টের সাথে ডিভাইড করে দিতাম। সো এই দুইটা স্টেপ লিখে রাখলাম যাতে আপনারাও এখান থেকে দেখে অ্যাটলিস্ট রিলেট করতে পারেন যে ইকুয়েশন গুলা কোনগুলা ইউজ করতেছি। সো স্টেপ 1 এর জন্য আমার হচ্ছে কে এর ভ্যালু হচ্ছে 1। সো আমি জানি যে আমার এখানে বেসিকলি কি আসবে, p1 ইকুয়াল u1। এখন আমার এই পার্টটা কিন্তু 0 হয়ে যাচ্ছিল। রিজনটা কি ছিল, যে i ইকুয়াল 1 থেকে কখনো 0-তে যাওয়া সম্ভব না, কারণ উপরে কি ছিল আমার কে মাইনাস 1। সো যেহেতু এই কন্ডিশনটা আসলে পসিবল না, সো আমরা এই পার্টটাকে পুরাই 0 ধরে নিচ্ছিলাম। সো আমার p1টা কিন্তু বেসিক্যালি ছিল কি u1 এর সমান। সো এখানে আমরা যদি ইকুয়েশনে ফেরত যাই, আমার u1 ম্যাট্রিক্সটা অলরেডি আমরা আইডেন্টিফাই করে ফেলছি, which is 1 1 1। সো আমরা p1 খুব ইজিলি বের করে ফেললাম, which is 1 1 1। এরপরে এটা আমি স্টেপ নাম্বারটাও লিখে রাখি, এটা হচ্ছে স্টেপ 1। এরপর আমার কাজ ডান না, কারণ কি আমরা গ্রাম স্মিথ প্রসেস দিয়ে অর্থ নর্মাল সেট অফ ভেক্টর বের করি, which is my q matrices, কিন্তু আমি এখন at this স্টেজ বের করলাম জাস্ট আমার p ম্যাট্রিক্স। সো আমি এখন p থেকে q তে যাওয়ার জন্য আমার যেতে হবে স্টেপ 2 তে। সো স্টেপ 2টা আমার ছিল কি, স্টেপ 2টা ছিল হচ্ছে যে আমি এখানে কিউ কে ইকুয়ালস পি কে ডিভাইডেড বাই রেজাল্ট অফ পি কে। সো আমরা এখানে কিউ কে এর জায়গায় কে এর ভ্যালু আমি জানি যে শুরুতে থাকে 1। সো Q1 ইকুয়ালস হচ্ছে P1 ডিভাইডেড বাই রেজাল্ট অফ P1। সো আমি ম্যাট্রিক্স গুলা বসাই। এই দেখেন এটার কিন্তু রেজাল্ট বের করা খুব একটা ডিফিকাল্ট না, ম্যাট্রিক্সের সবগুলা ভ্যালু হচ্ছে 1। সো 1 1 1 ডিভাইডেড বাই রুট ওভার প্রত্যেকটা টার্মের স্কোয়ার অ্যাডিশন হয়ে যাবে। সো 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। সো এটার রেজাল্টটা যদি আপনারা বের করেন তাহলে আসবে হচ্ছে আমার Q1 ম্যাট্রিক্সটা 1/√3, কারণ নিচের রেজাল্টটা হচ্ছে √3 আসে, এই রেজাল্টটা আসে আমার √3। সো আমরা লিখতে পারি 1/√3 ইন্টু 1 1 1। এটা চাইলে আপনি আরো সিম্পলিফাই করে লিখতে পারেন। যদি ফার্দার আরো সিম্পলিফাই করেন তাহলে বেসিক্যালি আপনি 1/√3 দিয়ে সবগুলা মাল্টিপ্লাই করে দিবেন। সো 1/√3 1/√3 আর 1/√3। আপনারা সিম্পলিফিকেশনের জন্য কি কি স্টেপ করবেন এটা আপ টু ইউ, এটা আসলে আপনাদের নিজেদের সুবিধার উপর ডিপেন্ড করে, কিন্তু ক্যালকুলেশন গুলা অ্যাটলিস্ট যাতে প্রপারলি করতেছেন এই জিনিসটা এনশিওর করেন, কারণ এখানে ক্যালকুলেশন ভুল যাওয়ার চান্সেস অনেক হাই। সো আমার গ্রাম স্মিথ প্রসেস অ্যাপ্লাই করে আমরা u1 থেকে সাকসেসফুলি q1 পেয়ে গেলাম। এখন আমার কাজ হচ্ছে u2 থেকে q2 বের করা। সো u2 থেকে যখন q2 বের করব তখন আমার k এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে হবে হচ্ছে 2। সো এটার নাম দিই আমরা স্টেপ 3। স্টেপের নামগুলো আপনাদের সুবিধার জন্য দিচ্ছি, আপনাদের এক্সামে স্টেপের নাম দেওয়ার কোনো দরকার নেই, আপনারা জাস্ট ক্যালকুলেশন সিরিয়ালি করে যাবেন। সো আমার কে এর ভ্যালু এখন হচ্ছে 2। সো কে এর ভ্যালু 2। সো আমার স্টেপটা হচ্ছে u2 থেকে p2 আসবে, p2 থেকে q2 আসবে। সো আমি u2 ম্যাট্রিক্সটা অলরেডি জানি, আমি u2 ম্যাট্রিক্সটা এখানে আবার আলাদা করে লিখি, ছিল হচ্ছে -306।
So আমি U2 টা নিজের জন্য লিখে রাখি এখানে -306। এখন এটার উপর আমি P2 হচ্ছে বের করব। সো P2 যদি বের করি আমরা ফর্মুলা জানি কি, PK ইকুয়ালস UK মাইনাস সামেশন অফ I ইকুয়ালস 1 থেকে K মাইনাস 1 পর্যন্ত যাবে, UK ট্রান্সপোজ ইন্টু QI পুরা ব্র্যাকেটের সাথে QI মাল্টিপ্লাই হবে। সো আমরা সেই কাজটাই করি। সো আমাদের যদি K এর জায়গায় আমরা জাস্ট 2 দিয়ে রিপ্লেস করে দিই, আসে হচ্ছে P2 ইকুয়ালস U2 মাইনাস সামেশন অফ I এর ভ্যালু স্টিল 1 থেকে শুরু হচ্ছে, উপরে ছিল K মাইনাস 1, সো K মাইনাস 1 হচ্ছে বেসিক্যালি আমার 1, কারণ 2 মাইনাস 1 হচ্ছে 1 থাকে। এরপর ভিতরে টার্ম ছিল হচ্ছে U2 ট্রান্সপোজ QI ছিল, সো I এর ভ্যালু আমি দেখতেছি 1 থেকেই শুরু হচ্ছে, সো ভিতরে থাকতেছে 1, পুরাটার সাথে আবার Q1 মাল্টিপ্লাই হবে, গেল। এরপর আমরা এখন U2 ম্যাট্রিক্সটা বসাই, এখন খালি ক্যালকুলেশন। সো U2 আমি নিয়ে আসছিলাম -306, আর যেহেতু এই লুপটা একবারই ঘুরতেছে 1 থেকে 1 পর্যন্ত গেলে জাস্ট এই টার্মটাই থাকতেছে, এর সাথে আর কোনো টার্ম আসলে অ্যাড হচ্ছে না। সো আমরা ডিরেক্টলি লিখতে পারি U2 ট্রান্সপোজ যদি হয় -306 কলাম ওয়াইজ, তাহলে U2 ট্রান্সপোজ হবে হচ্ছে রো ওয়াইজ -306, জাস্ট আমরা কলামটাকে ট্রান্সপোজ করে দিচ্ছি। এরপরে এটার সাথে আমার মাল্টিপ্লাইড থাকবে হচ্ছে Q1 ম্যাট্রিক্স। Q1 ম্যাট্রিক্স আমরা স্টেপ 2 থেকে পেয়ে আসছি। Q1 ম্যাট্রিক্সটা আমার ছিল কি, রেজাল্টটা যখন আমি বের করলাম আসতেছে 1/√3, 1/√3 আর 1/√3। সো আপনারা সিম্পলিফাইড ফর্মটা ইউজ করবেন নাকি এটা ইউজ করবেন, এটা আপ টু ইউ, যেটাতে আপনাদের ক্যালকুলেশনে সুবিধা হয়। সো আমি মাল্টিপ্লাই করা টার্মটাই নেই, যেহেতু আমার ওইটাতে ক্যালকুলেশন একটু ইজিয়ার মনে হয়। সো এখানে 1/√3, এখানে 1/√3 আর এখানে 1/√3। এরপরে এই পুরা জিনিসটার সাথে আবার আমার Q1 মাল্টিপ্লাই করা লাগবে, তার মানে বাইরেও আমার আবার 1/√3, 1/√3 আর 1/√3 রাখা লাগবে, জি গেল। সো এরপর যদি আপনি এটা সিম্পলিফাই করেন, কেউ যদি আমার সাথে ক্যালকুলেশনটা করে থাকেন, আমি আগেই বের করে রাখছি, রেজাল্টটা আসে হচ্ছে আপনার -4, -1 আর 5। জি ম্যাম, ঠিক আছে, এমন আচ্ছা আসছে। আচ্ছা, তাইলে ঠিক আছে, এটা -4, -1 আর 5। কিন্তু ম্যাম এখানে কোয়েশ্চেন আছে, সেটা হলো হ্যাঁ আমরা বলেন। যদি একটু ব্র্যাকেটের ভিতর পার্টটা দেখি, ব্র্যাকেটের ভিতর পার্টটা আর কি, বড় হুম হুম ব্র্যাকেটটা, হ্যাঁ হ্যাঁ ওখানে বলেন। -306, এটা হচ্ছে একটা 1x3 ম্যাট্রিক্স। হুম আর 1/√3 যেটা, এটা হচ্ছে একটা 3x1 ম্যাট্রিক্স। তো হুম দুটা গুণ করলে একটা 1x1 ম্যাট্রিক্স আসে, যেটা হুম বেসিক্যালি আসছে হুম 3/√3 বা হ্যাঁ 3/√3 আসে। এখন এটাকে কি তখন আমরা একটা ম্যাট্রিক্স হিসেবে কাউন্ট করবো নাকি নর্মাল একটা সংখ্যা হিসেবে কাউন্ট করবো তখন? আচ্ছা, এখান থেকে একটা ভালো কোশ্চেন করছেন। সো আপনি যখন দুইটা ম্যাট্রিক্স এখানে মাল্টিপ্লাই করবেন, এখান থেকে বেসিক্যালি একটা স্কেলার ডট প্রোডাক্ট পাবেন। স্কেলার ডট প্রোডাক্ট যদি না বুঝেন তাহলে একটা হচ্ছে রেজাল্ট পাবেন, কোনো ম্যাট্রিক্স পাবেন না, অলওয়েজ একটা রেজাল্ট পাবেন। সো আপনি দুইটা ম্যাট্রিক্স মানে ম্যাম মাল্টিপ্লাই, 1+1 ম্যাট্রিক্স আছে আর কি, হুম 1+1 ম্যাট্রিক্স। রাইট, মানে আপনি এখান থেকে অলওয়েজ একটা রেজাল্ট পাবেন। যেমন আপনি যে কোয়েশ্চেনটা করছেন, আমি এখান থেকে বেসিক্যালি কি করতাম, -3 ইন্টু 1/√3, তারপর কি করতাম +0 ইন্টু 1/√3, তারপরে আমি কি করতাম +6 ইন্টু 1/√3। সো আমি কি এখান থেকে একটা মানে স্কেলার ডট প্রোডাক্ট বা একটা রেজাল্ট পাচ্ছি না, একটা ওয়ান ডাইমেনশনাল রেজাল্ট। সো এখান থেকে অলওয়েজ একটা রেজাল্ট আপনি পাবেন দুইটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলে। সো এখান থেকে যদি আপনি মাল্টিপ্লাই করতেন, আলটিমেটলি এইটার রেজাল্ট আসতো হচ্ছে √3, ইফ আই এম নট রং। জি হ্যাঁ জি রাইট। সো এখান থেকে আচ্ছা, অলওয়েজ তার একটা মানে ম্যাম রেজাল্ট এটা পাবেন। হ্যাঁ জি ম্যাম, তার মানে আমরা এটাকে 1x1 ম্যাট্রিক্স না ধরে একটা স্কেলার হিসেবে চিন্তা করতে পারি। রাইট 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 রাইট। Okay. আচ্ছা, সো এখন আমরা P2 ম্যাট্রিক্সটা বের করে ফেললাম, বাট আমার কাজ শেষ না, আমার কাজ এখনো বাকি আছে, কারণ আমরা এখানে অর্থ নর্মাল সেট অফ ম্যাট্রিক্স গুলা বের করার চেষ্টা করতেছিলাম। সো Q1 আমি অলরেডি বের করে ফেলছি স্টেপ 2 পর, এখন আমরা Q2 বের করব। সো Q2 বের করার জন্য যে প্রি প্রসেসিং স্টেপ গুলো দরকার ছিল, যে U2 থেকে P2 বের করা, সেটা আমি বের করছি। এখন P2 থেকে আমি বের করব হচ্ছে Q2।
সো কিউ টু বের করার স্টেপটা খুব একটা কমপ্লিকেটেড কিছু না। কিউ টু হচ্ছে আমরা বেসিকলি পি টু ম্যাট্রিক্সটাকে তার রেজাল্টের সাথে ডিভাইড করে দিই। সো আমার পি টু ম্যাট্রিক্সটা আসছে হচ্ছে -4, -1 আর 5। আর পি টুর রেজাল্টটা হচ্ছে আমার বেসিকলি 42 -4 স্কোয়ার। হ্যাঁ, এটা একটু ভেঙে লিখি। -4 স্কোয়ার, -1 স্কোয়ার আর হচ্ছে +5 স্কোয়ার। এরপর যদি আপনি এখানে সিম্পলিফিকেশনের স্টেপস অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে আপনি যেটা বললেন 42 আসে। সো 1/√42 আর আমার কাছে মাল্টিপ্লাইড ফর্মে আছে হচ্ছে -4, -1 আর 5। সো আমার গ্রাম স্মিথ প্রসেস দিয়ে কিউ ম্যাট্রিক্স বের করার যে প্রসেসটা ছিল সেটা আমার ডান। আমি Q1 ম্যাট্রিক্সও পেয়ে গেছি আফটার স্টেপ 2, আর Q2 ম্যাট্রিক্সও আমি স্টেপ 4 এ এসে পেয়ে গেছি। সো এটা আমার স্টেপ 4 ছিল Q2 ম্যাট্রিক্স। সো এখন আমি ফাইনালি জাস্ট আমাকে যদি বলে যে রিপ্রেজেন্ট দ্য কিউ সেট অফ ম্যাট্রিসেস, তাহলে আপনারা ফাইনালি এখানে রেজাল্টটা লিখবেন হচ্ছে Q1 Q2, তারপর জাস্ট এখানে ম্যাট্রিক্স গুলা রিপ্লেস করে দিবেন। সো আমরা Q1 ম্যাট্রিক্সটা যেটা বের করে আসছিলাম সেটা আসছিল হচ্ছে আমার 1/√3, 1/√3 আর 1/√3। আর Q2 ম্যাট্রিক্সটা তো আমি মাত্র বের করলাম। সো এখানেও আমি একটু আমার জাস্ট সুবিধার জন্য আমি মাল্টিপ্লাই করে লিখি। সো -4 ইন্টু 1/√42 হচ্ছে -4/√42, -1 ইন্টু 1/√42 হচ্ছে -1/√42 আর 5 ইন্টু 1/√42 হচ্ছে 5/√42। সো আমার কিন্তু ডান কিউ সেট অফ ম্যাট্রিক্স। কিন্তু আমাকে কোয়েশ্চেনে কিন্তু গ্রাম স্মিথ প্রসেস দিয়ে অর্থোনর্মাল সেট অফ ম্যাট্রিক্স বের করতে বলে নাই। আমাকে কোয়েশ্চেনে বলছে যে ইউ আর আস্কড টু ফাইন্ড দি বেস্ট ফিট পলিনোমিয়াল ইউজিং কিউআর ডিকম্পোজিশন। তার মানে আমার যে সিস্টেমটা দেওয়া আছে এটা সলভ করে আমাকে বেসিকলি একটা পলিনোমিয়াল জেনারেট করতে হবে। সো আমি কিন্তু এখন আসলে অর্ধেক কাজ করছি। সেটা হচ্ছে এই যে A ইকুয়ালস কিউ আর ম্যাট্রিক্সে যে ডিভাইড করে নিছিলাম সেটার জাস্ট গ্রাম স্মিথ প্রসেস দিয়ে কিউ ম্যাট্রিক্সটা বের করছি। এখন কথা হচ্ছে যে আমার সিস্টেমটা সলভ করতে হইলে আমি একটা জিনিস শুরু থেকে ইগনোর করে আসতেছিলাম। যখন গ্রাম স্মিথ বুঝাইছি তখনও ইগনোর করছি। যখন আমি এই পার্টটা বুঝাইছি আপনাদেরকে যে কিভাবে আমরা সিস্টেম সলভ করতে পারি, তো সিস্টেম সলভ করার জন্য আমার বেসিক্যালি এই ইকুয়েশনটা সলভ করতে হবে। এটা আপনারা সবাই হয়তো ধরতে পারছেন যে এখান থেকে যদি আমি এক্স এর ভ্যালুগুলো বের করতে পারি তাইলে কি আমার সিস্টেমটা সলভ হয়ে গেল। সো এখানে আমার সিস্টেম সলভ করার জন্য আমার খুব এসেনশিয়াল একটা পার্ট আছে। আমি কিউ ম্যাট্রিক্স বের করলে কিউ ট্রান্সপোজ ম্যাট্রিক্সও বের করতে পারবো। বি এর ভ্যালু আমি জানি, জানি না হচ্ছে আর ম্যাট্রিক্স এর ভ্যালু। আর ম্যাট্রিক্স এর ভ্যালু এখন আমরা বের করিনি। সো আর ম্যাট্রিক্সটা একটু দেখেন, আর ম্যাট্রিক্সটা মনে রাখাটা একটু ডিফিকাল্ট, এটা আমিও এগ্রি করি। সো আর ম্যাট্রিক্স বের করার দুইটা ওয়ে আছে। সো আমি আপনাদেরকে দুইটা ওয়েই দেখাবো। আমি ইউজুয়ালি এই ওয়েটা ফলো করে হচ্ছে সলভ করি। আর সেকেন্ড যে একটা মেথড আছে ওইটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো আর ম্যাট্রিক্স যেটা সেটা হচ্ছে আপনাদের বেসিকলি এখানে ফার্স্ট যেই রোটা থাকবে এটা একটু ভালো মতো খেয়াল করবেন। এখানে একটা আপার ট্রায়াঙ্গুলার ফর্ম ফলো হবে, একটু মাথায় রাখবেন সবাই, তাহলে আপনাদের অর্ধেক কাজ ডান। যে এখানে একটা আপার ট্রায়াঙ্গুলার ফর্ম অ্যাপ্লাই হবে। সো আপনারা যারা অ্যান্থনি ইয়েটসের নোট ফলো করেন কেন আপার ট্রায়াঙ্গুলার ফর্মে রাখা হয় সেটার এক্সপ্লেনেশন দেওয়া আছে, কিন্তু আপনাদের এখানে থিওরিটা অ্যাকচুয়ালি লাগবে না যে কেন আর ম্যাট্রিক্স আপনার আপার ট্রায়াঙ্গুলার ফর্ম রাখা হয়। সো কারোর যদি কিউরিওসিটি থাকে আপনারা অ্যান্থনি ইয়েটসের নোটটা থেকে দেখতে পারেন। সো আর ম্যাট্রিক্সের আমার শুরুর যেই রোটা সেটাতে বেসিকলি আমার টার্মিনোলজি গুলো হচ্ছে U1 ট্রান্সপোজ Q1। এরপরে আমার সেকেন্ড কলামের ফার্স্ট রোর ভ্যালু হচ্ছে U2 ট্রান্সপোজ Q2। এরপরে আমার যেহেতু আপার ট্রায়াঙ্গুলার ফর্ম, আমার এটা হচ্ছে ডায়াগোনাল পজিশন। সো ডায়াগোনাল পজিশনের নিচের ভ্যালুটা হবে 0। সো এই পার্টটা হবে 0। এরপরে এইখানে আমার আসবে হচ্ছে U2 ট্রান্সপোজ Q2। আচ্ছা, সো আচ্ছা এখানে একটু আমি একটা জিনিস ভুল লিখছি, এটা একটু ফিক্স করি। এটা হচ্ছে Q1 হবে। সো U1 ট্রান্সপোজ Q1, U2 ট্রান্সপোজ Q1,
এখানে ডায়াগোনাল বরাবর নিচের ভ্যালু 0 আর এরপর হচ্ছে U2 ট্রান্সপোজ Q2। এখন কথা হচ্ছে যে আমি কেন এরকম একটা 2x2 ম্যাট্রিক্স নিলাম। সো মনে রাখবেন যে যদি খালি U1 আর U2 দেওয়া থাকে তাহলে একটা 2x2 ম্যাট্রিক্স হবে, যদি U1 U2 U3 দেওয়া থাকে তাহলে একটা 3x3 ম্যাট্রিক্স হবে। সো যেহেতু খালি U1 আর U2 দেওয়া ছিল তাই আমরা একটা 2x2 ম্যাট্রিক্স নিছি। যদি 3x3 ম্যাট্রিক্স আসতো মানে U1 U2 U3 দেওয়া থাকতো তাহলে কেমন হতো সেটাও আপনাদেরকে দেখাই। এটার থেকেও একটা ইজিয়ার ওয়ে আছে, সেটাও আমি দেখাবো আপনাদের। সো ফার্স্টের রোতে আমার সিমিলারলি U1 ট্রান্সপোজ Q1, U2 ট্রান্সপোজ Q1, U3 ট্রান্সপোজ Q1। এরপরে এখানে আমার ডায়াগোনালের নিচের ভ্যালুগুলো 0 হবে, যেহেতু আমি বলছি এটা একটা আপার ট্রায়াঙ্গুলার ফরম্যাটে থাকবে। সো এটাও 0, এটাও 0। এরপরে এখানে আবার আসবে হচ্ছে আমার U2 ট্রান্সপোজ Q2 আর এখানে আসবে হচ্ছে U3 ট্রান্সপোজ Q2। এরপর আমার আবার ডায়াগোনাল পজিশন বরাবর নিচের ভ্যালুটা 0, সো এটা 0 হয়ে যাবে। এরপর লাস্টে খালি থাকবে হচ্ছে U3 ট্রান্সপোজ Q3। সো এটাও মনে রাখাটা খুব একটা ডিফিকাল্ট না, আমি আপনাদেরকে প্যাটার্নটা একটু ধরায় দিই। আপনারা যদি খেয়াল করেন তাহলে বেসিকলি আমার ফার্স্ট রোতে থাকে হচ্ছে কি U1, সেকেন্ড রোতে সরি ফার্স্ট কলামে থাকে U1, সেকেন্ড কলামে থাকে U2, থার্ড কলামে থাকে U3। আর আমার রো বরাবর দেখেন কিউ ম্যাট্রিক্স গুলা সেম থাকে, যেমন ফার্স্ট রোতে আমার কি Q1 থাকে, সেকেন্ড রোতে আমার থাকে হচ্ছে Q2 আর থার্ড রোতে থাকে Q3। সো এইভাবে মনে রাখতে পারেন যে আমার কলাম ওয়াইজ ইউ ম্যাট্রিক্সটা বাড়ে আর রো ওয়াইজ ম্যাট্রিক্স গুলা সেম থাকে। যেমন আমার আবার যদি একটু দেখাই, দেখেন এখানে ফার্স্ট কলামে U1, অন্য একটা কালার দিয়ে মার্ক করি, ফার্স্ট কলামে U1, সেকেন্ড কলামে U2, থার্ড কলামে U3। কিন্তু রো ফার্স্ট রোতে আমার এখানে কি Q1 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 থাকতেছে। তারপরে আমার এখানে তো এটা ডায়াগোনালের নিচে 0, এটা বাদ দিলাম। সেকেন্ড রোতে যে আমার এখানে হয়ে যাচ্ছে Q2, সেকেন্ড কলামে আমি জানি U2 থাকবে, থার্ড কলামে আমার U3 আর হচ্ছে সেকেন্ড রো বরাবর Q2। এরপর আবার আমার ডায়াগোনাল বরাবর নিচে 0, থার্ড রোতে এসে আমার আসতেছে Q3 আর থার্ড কলাম বরাবর U3। সো ম্যাট্রিক্স যদি আরো বড় হইতো আপনারা নিজেরাই এটা কিন্তু ডিফাইন করতে পারেন। সো এটা যদি আপনাদের মনে না থাকে তাহলে আমি আপনাদেরকে আরেকটা ওয়ে দেখাই, এটাও আপনারা ফলো এই করতে প্যাটার্ন পারেন। কি সামনে যাবে? রো আর জি, কলাম বাড়লে হ্যাঁ এই প্যাটার্নটাতেই সামনে থাকবে। হ্যাঁ হ্যাঁ, এই এই সেম প্যাটার্নটাই থাকবে। সো এটা যদি যাদের মনে থাকবে না, ধরেন যে মনে রাখতে পারতেছেন না, তাদের জন্য আরেকটা ইজিয়ার ওয়ে দেখাই আপনাদের, এটাও ফলো করতে পারেন। আপনারা যদি কিউ ট্রান্সপোজের সাথে এই ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করেন তাহলে কিন্তু আমার কি বেসিকলি আর ম্যাট্রিক্সটা এসে যায়। এইটার রিজনটা কি? এটার রিজনটা খুবই সিম্পল। সো আমার বেসিকলি কি ছিল, এ ইকুয়ালস কিউ আর। এটা হচ্ছে মানে বেসিক একটা শর্টকাট। সো এই শর্টকাট অনেকে ফলো করে। সো আমি এখানে কি করতাম, বেসিকলি আর যদি বের করতাম তাহলে কি করতাম, এখানে কিউর ইনভার্স করতাম বা ট্রান্সপোজ বের করতাম, সেটার সাথে কি এ মাল্টিপ্লাই করতাম। দেখেন তো সেম কাজটাই করছে নাকি, এখানে কিউ ট্রান্সপোজের সাথে এ মাল্টিপ্লাই করছে। সো যদি ম্যাট্রিক্স মনে না থাকে তাহলে এই শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারেন। এটা অ্যাপ্লাই করলেও মার্কস দেওয়া হবে, মার্কস কাটা হবে না। বাট আমাদের আসলে আর ম্যাট্রিক্সটা একটু বুঝতে হয় যে আর ম্যাট্রিক্সের আসলে কম্পিউটেশন গুলা কিভাবে হয়। যেমন ফার্স্ট রোতে ইউ ম্যাট্রিক্স ফার্স্ট রোতে কিউ ম্যাট্রিক্সটা সেম থাকে, ইউ ম্যাট্রিক্স কলাম ওয়াইজ বাড়ে। সেকেন্ড রোতে কিউ ম্যাট্রিক্স সেম থাকে, ইউটা কলাম ওয়াইজ বাড়ে। থার্ড রোতে কিউটা সেম থাকে, ইউটা কলাম ওয়াইজ বাড়ে। সো এই প্যাটার্নটা যদি কেউ ধরতে পারেন তাহলে আপনাকে যত বিশাল ম্যাট্রিক্সে আমি দেই না কেন আপনারা সব ক্যালকুলেশন পারবেন এখান থেকে। সো আর যদি মনে না থাকে তাহলে এটা একটা শর্টকাটের মতো, এই শর্টকাটটা আপনারা চাইলে ইউজ করতে পারেন। যে হচ্ছে শর্টকাট বেসিকলি। সো আমরা কেন আর ম্যাট্রিক্সটা বের করলাম, আর ম্যাট্রিক্সের কাজটা কি? কারণ আমার যখন লিনিয়ার সিস্টেম সলভ করতে হয় তখন আমার ফাইনাল যে ইটা ছিল সেটা ছিল হচ্ছে আর এক্স ইকুয়ালস কিউ ট্রান্সপোজ বি। সো আমি কিন্তু এখন আসলে সবই জানি, আমি সব জানি। সো আমি এখন বের করে ফেলতে পারবো। সো আমার ফাইনাল ফর্মটা হচ্ছে যে আর এক্স
ইকুয়ালস কিউ ট্রান্সপোজ বি। সো আমি কিউ ম্যাট্রিক্সটা আগেই বের করে আসছি। কিউ ম্যাট্রিক্স যদি আমি বের করতে পারি তাহলে এটা ট্রান্সপোজ বের করা খুব একটা ডিফিকাল্ট কিছু না। সো আমার কলাম ওয়াইজ যে 1/√3 গুলা ছিল এগুলা হচ্ছে কি রো ওয়াইজ হয়ে যাবে, আর -4/√42 সেকেন্ড কলাম যেটা ছিল সেটাও রো ওয়াইজ হয়ে যাবে। সো আমি একটু আলাদা আলাদা করে বের করে এখানে লিখে রাখি। হ্যাঁ ক্যাপিটাল বলেন। কিউ যেটা, হুম। ক্যাপিটাল কিউ আপনি বলেছিলেন এটা সেট হবে, তো আপনি বাইরে সেট সিম্বলে দিয়েছেন কিন্তু ভিতরে ম্যাট্রিক্স গুলা ব্র্যাকেট ছাড়া দেওয়ার কারণটা কি? আর সেট হবে ম্যাট্রিক্স, সেট অফ ম্যাট্রিসেস। আপনার অর্থনর্মালিটি থেকে মনে নাই যে এটা কি বেসিক্যালি একটা সেট অফ ম্যাট্রিসেস না, যে দুইটা ম্যাট্রিক্স আমি সেটা তো রাখতেছি। ঠিক আছে, মানে হুম। Q1 Q2 যেগুলো এগুলো একটা ম্যাট্রিক্স, কিন্তু হুম। এগুলাকে আপনি যখন ব্র্যাকেটের ভিতর দিয়েছেন আপনি মানে ম্যাট্রিক্সের ব্র্যাকেটটা দেন নাই কেন? ও এটা আমি, আপনি দিতে চাইলে দিতে পারেন, মানে এই যে এই ব্র্যাকেটটার কথা বলতেছেন তো আপনি? জি জি, ম্যাট্রিক্স ব্র্যাকেট, জি জি জি। হ্যাঁ হ্যাঁ, এটা আপনি দিতে পারেন, এটা আমি স্কিপ করে গেছি আর কি, এটা মানে ও আচ্ছা ওরকম আচ্ছা, এই তাহলে প্রবলেম লাগে না। আমি যখন আচ্ছা ক্লাসের এক্সাম্পল গুলো মানে আপনাদের সাথে কনসাইজ নোট যেটা শেয়ার করা, ওইখানেও আমি আসলে ভিতরের ম্যাট্রিক্সের এইগুলাতেই নেই। সো ওইটা মানে আসলে ওয়ারিড হওয়ার কিছু নাই আর কি। দে আমার আর সব স্টিল রুলস কিনা এটা। ম্যাট্রিসেস। এটা স্টিল আহ, ম্যাট্রিক্স, মানে এটা এমন না যে আমি Q1 Q2 ম্যাট্রিক্সের ব্র্যাকেট ছাড়া লিখছি দেখে এটা ভ্যালু হয়ে গেছে, এটা দিজ আর স্টিল ম্যাট্রিক্সেস আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সো আমরা এখন কিউ ট্রান্সপোজটা বের করি। সো কিউ ট্রান্সপোজটা হচ্ছে আমার বেসিকলি 1/√3 আর হচ্ছে 1/√3, আর আমার সেকেন্ড কলাম যেটা ছিল সেটা হচ্ছে আমার এখন রো হয়ে যাবে। সো ছিল হচ্ছে -4/√42, এরপর ছিল হচ্ছে 5/√42, আর লাস্টটা একটু দেখে আসি, আমার মনে নেই। আচ্ছা একটু ভুল লিখছি, -1/√42 আর 5/√42, লাস্টেরটা হচ্ছে 5/√42, এটা হচ্ছে 5/√42। আমি বি ম্যাট্রিক্সটাও জানি আসলে। বি ম্যাট্রিক্সটা হচ্ছে আমার বেসিক্যালি ওয়াই এর ভ্যালুগুলা। সো আমি যদি আমরা মেইন ইকুয়েশনে ফেরত চলে যাই তাহলে আমরা বির ভ্যালুগুলা জানি। মেইন ইকুয়েশন থেকে আমার বির ভ্যালুগুলা হচ্ছে এই যে এগুলা 0, 0, 2, এগুলা কি আমার বি ম্যাট্রিক্সের ভ্যালু। সো আমি বি ম্যাট্রিক্সটাও ডিফাইন করে ফেলছি, সো এটাও আমি লিখে রাখি। এই ভ্যালুগুলো আমি জাস্ট নিচে লিখতেছি নিজের কনভেনিয়েন্সের জন্য, যাতে ক্যালকুলেশন করতে গেলে আমি ইজিলি অ্যাক্সেস করতে পারি ভ্যালুগুলো। আপনাদের খাতায় দরকার নাই বারবার ভ্যালু এইভাবে রিপিট করে লেখা, কারণ আপনাদের তো খাতায় আপনার পেজ উল্টায় চলে দেখতে পারবেন, সো দরকার নেই এইভাবে আলাদা করে লেখার। সো 0, 0, 2, এরপর হচ্ছে আমি আর ম্যাট্রিক্সের ফরম্যাটটা ডিফাইন করছি। এখন আর ম্যাট্রিক্সটা আমার একটু আসলে পপুলেট করা লাগবে। সো আর ম্যাট্রিক্সটা আমি আবার এখানে একটু নিয়ে আসি। আর ম্যাট্রিক্সটা আমার ছিল হচ্ছে বেসিকলি U1 ট্রান্সপোজ Q1, নিচেরটা 0 ছিল ডায়াগোনাল বরাবর, তারপর ছিল হচ্ছে U2 ট্রান্সপোজ Q1। আচ্ছা এটা একটু খেয়াল করেন, আমার লেকচার নোটে মনে হয় একটু ভুল আছে 2/2 ম্যাট্রিক্সটাতে, 3/3 ম্যাট্রিক্সটা আবার ঠিক আছে, মানে বেসিক্যালি আমি এখানে ভুলে U2 ট্রান্সপোজ Q2 লিখছিলাম, ওইটা দেখে কনফিউজড হয়েন না। আমি এটা কারেকশনটা আমি চ্যানেলে বলে দিব না মেনশন করে। এরপর হচ্ছে আপনার এখানে ছিল হচ্ছে U2 ট্রান্সপোজ Q2। যেহেতু আমার খালি U1 U2 ছিল তাই আমি একটা 2/2 ম্যাট্রিক্স বানাচ্ছি। যদি আমার U1 U2 U3 থাকতো তাহলে আমি একটা 3/3 ম্যাট্রিক্স বানাইতাম। যে কয়টা ইউ ম্যাট্রিক্স থাকবে ওর উপর আর এর ডাইমেনশনালিটিটা ভ্যারি করে। সো এখানে আমার আসলে কিছু জিনিস বের করা লাগবে, যেটা আমরা দেখতেছি এখান থেকে। U1 ট্রান্সপোজ Q1 এর অ্যান্সার আমার কাছে নাই। U2 ট্রান্সপোজ Q1 এর অ্যান্সার আমার আগের স্টেপ থেকে আছে, বাট ওই আগের স্টেপে খোঁজার থেকে ভালো আপনারা নতুন করে আবার বের করেন। সো এখানে হচ্ছে বেসিকলি আমার U1 ট্রান্সপোজ Q1, এটা বের করা খুব একটা ডিফিকাল্ট কিছু না, কারণ কি আমরা U1 ম্যাট্রিক্সটা জানি কেমন দেখতে। সো U1 ম্যাট্রিক্সটা ছিল হচ্ছে আমার 1, 1, 1। সো আমি এটা নিয়ে আসি এখানে। সো আমার এটা যেহেতু ট্রান্সপোজ, এটা মাথায় রাখতে হবে যে কলামের ভ্যালুগুলা রো হয়ে যাবে। সো 1, 1, 1। এরপরে হচ্ছে আমার এখানে Q1 ছিল। সো Q1টাও আমরা আসলে বের করে আসছি আগে স্টেপ 1 থেকে। সো Q1টা যদি আমরা একটু দেখি, Q1টা আমার আসছিল হচ্ছে 1/√3, 1/√3 আর 1/√3।
সো এটা যেহেতু ট্রান্সপোজের কোনো ঝামেলা নাই, অ্যাজ ইট ইজ আমি বসায় দিতে পারি। সো এটা আসবে হচ্ছে 1/√3, 1/√3 আর 1/√3। সো আমি ভ্যালুগুলো আসলে আগে একটু বের করে রাখছি। আমি অ্যান্সারটা লিখে আপনারা চাইলে ক্রস চেক করতে পারেন। তাহলে স্কেলার আসবে √3। হ্যাঁ, সো এটার অ্যান্সার আসে হচ্ছে √3, রাইট। এরপরে আমার হচ্ছে এখানে সেকেন্ড যে জিনিসটা বের করা লাগবে সেটা হচ্ছে U2 ট্রান্সপোজ Q1। সো U2 ট্রান্সপোজ Q1 আপনারা চাইলে আগের থেকে ইউটিলাইজ করতে পারেন, আবার নতুন করেও বের করতে পারেন। আমি একটু দেখাই দিই আপনাদের। এই যে এখানে দেখেন স্টেপ 3 তে আপনারা কিন্তু U2 ট্রান্সপোজ Q1 এখান থেকে কিন্তু অ্যান্সারটা চাইলে ইউটিলাইজ করতে পারেন। এইখানে আপনি যদি ক্যালকুলেশনটা ভাগ করে করতেন, এখানে যেই রেজাল্টটা আসবে সেটা আপনি চাইলে ইউটিলাইজ করতে পারেন। আমি যেহেতু বের করি নাই, আচ্ছা আমি বের করছি, বাট আপনারা যদি বের না করে থাকেন তাহলে আবার নতুন করে ওখানে ক্যালকুলেশনটা করেন। সো এখানে বেসিকলি হচ্ছে U2 ট্রান্সপোজ Q1। সো আমার U2 ম্যাট্রিক্সটা ছিল হচ্ছে বেসিকলি আপনার, একটু যদি উপর থেকে দেখে আসি আমরা, U2 ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা, U2 ম্যাট্রিক্সটা আছে, U2 ট্রান্সপোজ নাই। সো -306 হচ্ছে আমার অরিজিনাল ম্যাট্রিক্সটা ছিল। সো আমি এখন আবার U2 ট্রান্সপোজটা নেই। সো কলাম হয়ে যাবে রো -306। আর Q1 ম্যাট্রিক্সটা আমার উপরেই লেখা আছে, which is 1/√3, 1/√3 আর হচ্ছে 1/√3। সো এখানে আপনি যদি ক্যালকুলেশন করেন এটাও আসবে হচ্ছে আপনার √3। যদি ক্যালকুলেশন আপনি করে দেখেন তাহলে এটাও √3 আসবে। এরপর হচ্ছে আমার আরেকটা লাস্ট জিনিস বের করা থাকে, which is U2 ট্রান্সপোজ Q2। সো U2 ট্রান্সপোজ Q2 টা যদি আমি বের করি তাহলে আমার আসবে হচ্ছে, সো U2 ট্রান্সপোজ ছিল U2 ট্রান্সপোজ Q2। সো U2 ট্রান্সপোজের ভ্যালু আমি জানি, উপর থেকে ইউটিলাইজ করতে পারি, which is -306। আর Q2 ম্যাট্রিক্স আমি স্টেপ 4 এ বের করে আসছিলাম, আবার লাস্টে নিজের কনভেনিয়েন্সের জন্য রেজাল্টটা লিখছিলাম। সো Q2 ছিল হচ্ছে -4/√42, -1/√42 আর 5/√42। সো আমি এই ভ্যালুটা নিয়ে আসি। সো এখানে হচ্ছে আমার ছিল -4/√42, -1/√42 আর হচ্ছে আমার 5/√42। সো এটা যদি আপনারা ক্যালকুলেশন করেন তাহলে আপনারা পাবেন হচ্ছে √42। ইয়েস ম্যাম। আচ্ছা, সো আমি ভ্যালুগুলো জেনে গেলাম। আমি এখন ইজিলি আর ম্যাট্রিক্সটা কম্পিউট করতে পারবো। সো আর ম্যাট্রিক্সের যা যা ভ্যালু আমার দরকার ছিল আমি জাস্ট ওখানে বসাই দিব। সো আর ম্যাট্রিক্সটা আমার ফাইনালি দেখতে হবে হচ্ছে, ফার্স্টের রোর দুইটার ভ্যালুই আসছে আমার √3, এরপর ডায়াগোনাল বরাবর নিচের ভ্যালুটা 0 আর এটা হচ্ছে √42। ডান। আর যদি এটা কারোর না মনে থাকে তাহলে আমি শর্টকাটও আপনাদেরকে বলে দিছি, সেটা হচ্ছে যে আর ম্যাট্রিক্সটা আপনি চাইলে Q ট্রান্সপোজ A দিয়েও বের করতে পারেন। দুইটা কেসেই আচ্ছা আপনারা ম্যাম, মার্ক পাবেন। হ্যাঁ, 3 বলেন। + 3 এর জন্য তাহলে ক্যালকুলেশনটা অনেক বিশাল হয়ে যাবে না? 3 + 3 এর জন্য? হ্যাঁ, 3/3 এর কারণেই তো শর্টকাটটা বলে রাখলাম। যদি ম্যাট্রিক্সের সাইজ অনেক বড় দেয় তাহলে ম্যাট্রিক্স যদি না মনে থাকে, which is very natural, আমার নিজেরও অনেক সময় মেস আপ হয়, সো তখন আপনারা এই শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারেন যে আর হচ্ছে Q ট্রান্সপোজ A, একই রেজাল্ট আসবে এট দ্য এন্ড অফ দ্য ডে। সো আমি ইনফ্যাক্ট আপনাদের বেসিক্যালি যদি ম্যাট্রিক্সের সাইজ বেশি বড় দেই, আমি আপনাদেরকে এনকারেজ করব যে আপনারা এই শর্টকাটটাই ইউজ করুন, কারণ এক্সামে আসলে টাইম খুবই লিমিটেড, যেটা আপনারা অলরেডি মিড থেকে দেখছেন। সো ফাইনালেও আসলে টাইম এরকমই থাকবে, এর থেকে বেশি টাইম আসলে অ্যালোকেট করা হবে না। সো যত যেই জায়গায় শর্টকাট ইউজ করা যায় সেই জায়গাগুলোয় শর্টকাট আপনারা ইউজ করবেন। এটা বেসিক্যালি ম্যাট্রিক্সটা দেখাইছে আপনাদেরকে প্রপার্টিটা বোঝানোর জন্য যে আসলে রো ওয়াইজ কলাম ওয়াইজ অপারেশন গুলো কেমন হয়। যদি আপনাকে কোনো সময় বাই এনি চান্স CO1 বা CO2 তে আপনাকে এই আর ম্যাট্রিক্স নিয়ে কোনো কোয়েশ্চেন করে, অ্যাটলিস্ট ওইখানে যাতে আপনারা অ্যান্সার করতে পারেন। সো আমার আর ম্যাট্রিক্স গেল। আমার ফাইনাল ফর্মটা ছিল হচ্ছে Rx ইকুয়ালস Q ট্রান্সপোজ B। সো এট দিস পয়েন্ট আমি আসলে সবগুলা ভ্যালুই জানি। সো আর ম্যাট্রিক্সের ভ্যালুটা হচ্ছে √3, √3, 0, √42
আর এক্স এর ভ্যালুগুলো আমি শুরুতেই জানতাম, আমি ম্যাট্রিক্স ডিফাইন করে আসছিলাম, দুইটাই ভ্যালু ছিল A0 A1। কিউ ট্রান্সপোজ আমরা একটু আগেই লিখে আসছি এখানে নিজেদের কনভেনিয়েন্সের জন্য। সো কিউ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা আমার ছিল হচ্ছে 1/√3 রো ওয়াইজ, আর হচ্ছে -4/√42 থেকে 5/√42 রো ওয়াইজ। সো এই ম্যাট্রিক্সটা আমি নিয়ে আসি। সো এটা হচ্ছে আমার 1/√3 ফার্স্ট রোতে সবগুলা, আর এরপর হচ্ছে আমার এখানে সেকেন্ড রোতে হচ্ছে -4/√42, তারপরে সেকেন্ড ইসের ভ্যালুটা হচ্ছে -1/√42, আর এরপরে আমার ভ্যালুটা হচ্ছে 5/√42। আর বি ম্যাট্রিক্স হচ্ছে আমার বেসিক্যালি ওয়াই এর ভ্যালুগুলো, সেগুলো আমি লিখে আনছিলাম। সো আমি একবার এখানে লিখে দিই। বি ম্যাট্রিক্সের ভ্যালুগুলো ছিল হচ্ছে আমার 002। এরপর আপনি যেভাবে ইচ্ছা সেভাবে আপনি A0 A1 এর ভ্যালু বের করতে পারেন। আপনি চাইলে এখানে কিউ ট্রান্সপোজ বির সাথে মাল্টিপ্লাই করে যে রেজাল্টটা আসবে সেটা লিখে তারপর আপনি A0 A1 টা বের করতে পারেন। সো আপনি যদি রেজাল্ট বের করেন আলটিমেটলি, তাহলে আপনারা ক্রস চেক করে দেখেন। যেমন আমার অ্যান্সার আসছে হচ্ছে 3/7 A0 এর, আর A1 এর অ্যান্সার আসছে হচ্ছে 5/21। সো আমার যেই জিনিসটা বের করা ছিল, আমাকে যদি এখন এখান থেকে পলিনোমিয়ালটা বের করতে বলছিল, আমরা যদি কোয়েশ্চেনটা ফেরত যাই। সো কোয়েশ্চেনটা আমার ছিল হচ্ছে যে ইউ আর আস্কড টু ফাইন্ড দি বেস্ট ফিট পলিনোমিয়াল ইউজিং কিউআর ডিকম্পোজিশন। সো আমরা বেস্ট ফিট পলিনোমিয়ালটা পেয়ে গেলাম। সো আমি বেস্ট ফিট পলিনোমিয়ালটা যদি আমাকে লিখতে দেয়, তাহলে আমার বেসিকলি এখানে A0 আর A1 এর ভ্যালু দরকার ছিল, আমি বের করলাম। তাহলে আসবে হচ্ছে আমার 3/7 প্লাস 5/21 এক্স। দ্যাটস ইট, এটাই আমার অ্যান্সার। কিউআর ডিকম্পোজিশন এটাই ছিল। এখন অনেকের মাথায় কোয়েশ্চেন আসতেছে, এই ডিসক্রিটলি স্কোয়ার বাদে আমি কেন এত কষ্ট করে এই জিনিসটা করলাম? দুইটার তো পারপাস সেমই, আমি তো এই জিনিসটা চাইলে কিউআর ডিকম্পোজিশন দিয়েও বের করতে পারতাম। সো থিওরিটা যদিও লাগে না কিউআর ডিকম্পোজিশনের, বাট স্টিল আপনাদের মোটিভেশন হিসাবে বলি। সো ডিসক্রিটলি স্কোয়ারে যেটা ছিল সেটা হচ্ছে আমরা কি করতাম, A ট্রান্সপোজ A এক্স ইকুয়াল A ট্রান্সপোজ B করতাম। সো আপনারা অ্যান্থনি ইয়েটসের নোট যদি কেউ দেখেন, ওখানে দেখবেন যে একটা টার্ম লেখা আছে, A ট্রান্সপোজ A often gives ill conditioned। ইল কন্ডিশন যদি আপনার ওয়ার্ডটা না বুঝেন, আমি একদম সিম্পল টার্মসে বুঝাই যে অনেক সময় ডিসক্রিটলি স্কোয়ারে আমরা যে এইভাবে ট্রান্সপোজ ম্যাট্রিক্স দিয়ে দুই সাইডে মাল্টিপ্লাই করে যে আমরা সিস্টেমটাকে সলভ করার চেষ্টা করি, এটা অনেক সময় ওয়ার্ক করে না। যেমন এটা কোন কোন সময় ওয়ার্ক করে না, ধরেন যে আপনার ভ্যালুগুলা যদি ফ্র্যাকশনাল হয় বা ভ্যালুগুলা যদি অনেক বিশাল হয়, ম্যাট্রিক্সের কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স ধরেন এরকম কিছু একটা দেওয়া আছে আপনাকে, সাপোজ হাইপোথেটিক্যালি যে 3.6871, তারপর ধরেন 4.2160, মানে খুবই মানে র্যান্ডম আর ডেসিমাল ভ্যালুস গুলা দিয়ে দিছে আপনাকে সাপোজ। সো ডেসিমাল প্লেসে আপনি জানেন, আপনি যদি এক্সাক্ট ঘর ধরে ক্যালকুলেশন না করেন, তখন কখনোই আমার ফাইনাল অ্যান্সারের সাথে মিলবে না। যেমন আপনারা যখন অনেকে এলিউর অ্যাসাইনমেন্টটা করছেন, এলিউ দিয়ে অ্যাসাইনমেন্ট সলভ করতে গিয়ে দেখছেন এক্সাক্ট রেজাল্টের সাথে আপনাদের একটু অ্যান্সারে মিসম্যাচ হচ্ছে। একটু ধরেন যে কারোর 40 আসছে, কারোর 40.3 আসছে, এরকম কিছু জায়গায় মিসম্যাচ হচ্ছে। রিজনটাই ছিল কি, ডেসিমাল প্লেস বা ফ্র্যাকশনাল ভ্যালু নিয়ে যখন আমরা ওয়ার্ক করি, আমরা যদি এক্সাক্ট ভ্যালুটা না নেই, তখন হচ্ছে আমাদের এরকম সমস্যা হয়। সো অ্যান্থনি ইয়েটস এর বইয়ে যদি ইল কন্ডিশন নামের কোনো জিনিস দেখেন, জিনিসটা বেসিক্যালি এরকমই যে A ট্রান্সপোজ A ম্যাট্রিক্স যখন ধরি, তখন এরকম ফ্র্যাকশনাল ভ্যালু বা যদি ডেসিমাল প্লেসের ভ্যালু থাকে, তখন আমাদের অনেক সময় স্কোয়ার ম্যাট্রিক্সের প্রপার্টিটা ফিল আপ হয় না। সো আমাদের বেসিক্যালি ডিসক্রিটলি স্কোয়ার থেকেও একটা বেটার মেথড হচ্ছে আমার এই কিউআর ডিকম্পোজিশন। কিউআর ডিকম্পোজিশনে যদি আরেকটা জিনিসও আপনারা খেয়াল করে থাকেন, সেটা হচ্ছে আমরা দেখেন এখানে কিন্তু
কোনো ইনভার্স বা কোনো এলিউ বা কোনো গাউসিয়ান দিয়ে ম্যাথটা সলভ করিনি। আমি কিউআর দিয়ে শুরু করছিলাম, কিউআর এর সব প্রপার্টি দিয়ে আমি এক্স ভ্যালু গুলা সলভ করে ফেলছিলাম, কিন্তু ডিসক্রিটলি স্কোয়ারে আমাদের এমন একটা পয়েন্ট আসতেছিল যে এরপর আমাকে আসলে চুজ করতে হচ্ছিল যে মেথডটা কি আমি ডিসক্রিটলি স্কোয়ার সরি আমি কি গাউসিয়ান অ্যাপ্লাই করব, এলিউ অ্যাপ্লাই করব, নাকি ইনভার্স অ্যাপ্লাই করব। বাট এখানে কিন্তু এরকম কোনো ডিসিশন আমাদের মেক করতে হচ্ছে না, আমরা ডিরেক্টলি এখান থেকে এক্স এর ভ্যালুগুলো বের করে একটা পলিনোমিয়াল জেনারেট করতে পারতেছি। সো কিউআর থেকে আপনার মনে রাখবেন যে ডিসক্রিটলি স্কোয়ার থেকেও কিউআর এর প্রসেসটা আরেকটু বেটার, অলদো একটু কমপ্লিকেটেড বাট বেটার। রিজন হচ্ছে যে এখানে কোনো ইল কন্ডিশন রেজাল্ট করে না, আর হচ্ছে আমরা ডিরেক্টলি এখান থেকে এক্স এর ভ্যালুগুলো বের করে ফেলতে পারি। আই ডু নট হ্যাভ টু মেক আ ডিসিশন যে এখানে আমি কি ইনভার্স বের করব, নাকি এলিউ দিয়ে সলভ করব, নাকি হচ্ছে আমি গাউসিয়ান দিয়ে সলভ করবো, এরকম কোন ডিসিশন আমার মেক করতে হয় না। সো এই দুইটা জিনিস মনে রাখলেই এনাফ। সো আজকের ক্লাস আমি এই পর্যন্তই রাখি। আপনাদের ক্লিয়ার সবার যা যা দেখাইছি? আচ্ছা ম্যাম, এই যে কিউআর ট্রান্সপোজ যেটা, এটা হ্যাঁ তো বেসিক্যালি ছিল একটা সেট অফ ম্যাট্রিক্স। তো হ্যাঁ আমাদের এই প্রবলেমের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, হুম সেট অফ ম্যাট্রিক্স এর ম্যাট্রিক্স ছিল বেসিক্যালি একটা রো ম্যাট্রিক্স আর কি, থ্রি হুম থ্রি ক্রস ওয়ান আর টু ক্রস এরকম একটা ম্যাট্রিক্স ছিল, হ্যাঁ হুম 3x1। তো হুম এই জন্য কি দুইটাকে আমরা একসাথে একটা সেট আকারে লিখতে পারি, যেহেতু সবগুলো একটা রো ম্যাট্রিক্স, সবগুলো রাইট কিন্তু একটা একটা রাইট ম্যাট্রিক্স বানিয়ে ফেলতে পারি হ্যাঁ সবগুলো হ্যাঁ থেকে। হ্যাঁ হ্যাঁ সবগুলোকে তখন আমরা মানে বেসিক্যালি কম্বাইন করে ওয়ান ম্যাট্রিক্স মানে একটা ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্সে নিয়ে আসি আর কি। আচ্ছা ঠিক আছে। ওকে, আচ্ছা আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই, এরপর হচ্ছে আপনাদেরকে ছেড়ে দিই, এমনি ক্লাস অনেক লেন্দি হয়ে গেছে। রেকর্ড একটু